ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাতে হবে। আচ্ছা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা স্টার্ট করব, যেহেতু আজকে ওপেনিং, এই কারণে হচ্ছে অনেকেই জয়েন করতেছে, তো আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে শিফট করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিবডি। আচ্ছা, সবাই কি আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাতে হবে, সবাই কি দেখতে পাচ্ছ? একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানান যে সবাই কি দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ধন্যবাদ। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ভেরি গুড। আচ্ছা, জুম্মা মোবারক। আজকে পবিত্র শুক্রবার, বলা হয়ে থাকে এটা হচ্ছে গরিবের হজ, কেমন? তো যাই হোক, সবাই আজকে থেকে মানে যেহেতু যাত্রা শুরু হচ্ছে, তো পবিত্র একটা ডেতে এবং খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে মূলত আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা সবাই জানি ইউনিভার্সিটির মধ্যে শুধু যে ইংরেজি মুখ্য বিষয় তা না, মানে ইংরেজির পাশাপাশি তো আরো সকল বিষয়ই আছে, কিন্তু ইংরেজিটা এমন একটা বিষয় যে আমরা যদি এই ক্ষেত্রে এক্সপার্টাইজটা সেইভাবে অ্যাকুয়ার করতে না পারি, তাহলে অন্যান্য সকল বিষয়ে তুমি যত ভালো করোই না কেন, তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা কিন্তু পাবা না। অতএব সাবজেক্ট যদি পেতে হয়, ঠিক আছে, অর্থাৎ পরীক্ষায় যদি ভালো করতে হয়, তাহলে ডেফিনেটলি ইংরেজিতে কিন্তু আমাদের একটা স্ট্রং প্রস্তুতির প্রয়োজন আছে, তাই না? তো এই দিকটা মাথায় রেখে আমরা হচ্ছে আজকে থেকে আমাদের লেকচার ডেকোরামটা সাজিয়েছি। আচ্ছা, লেকচার শিটটা কি ওদেরকে দিয়েছে? পিডিএফ কপিটা দিয়েছে? সরাসরি দিয়েছে, আচ্ছা ফাইন। আচ্ছা,
আমাদের এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আরো অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে আছে, সবাই জয়েন করছে। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, এই কারণে আমরা একটু সময় নিচ্ছি আর কি। তো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবা সি ইউনিট এই লেকচার শিটটা কি সবার কাছে আছে কিনা। ঠিক আছে, সি ইউনিট এই লেকচার শিটটা সবার কাছে আছে কিনা, সবাই কি পেয়েছো? লেকচার শিটটা পেয়েছো? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ আছে। ওকে ফাইন। তোমরা তাহলে একটু খেয়াল করো যে লেকচার শিটের সেকেন্ড পেজের মধ্যে কিন্তু একটা মেমোরি টেস্ট আছে। খেয়াল করছো? একটা মেমোরি টেস্ট আছে সেকেন্ড পেজের মধ্যে, একটা মেমোরি টেস্ট আছে। তো এই মেমোরি টেস্টের এই পরীক্ষাটা তোমরা দিবা হচ্ছে আজকে ক্লাসের পরে, এখন না। ঠিক আছে, নিজে নিজে পরীক্ষা দিবা। তবে আমাদের পরীক্ষার পদ্ধতিটা কিন্তু এরকম ম্যানুয়াল হবে না, আমরা পরীক্ষাটা অনলাইনে কন্ডাক্ট করব। পরীক্ষাটা অনলাইনেই হবে। আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে আপনি বুঝতে পারছেন? প্রবলেম হচ্ছে, এটা শেয়ার হচ্ছে না। আমি এটা একটু কপি করে নিই, তাহলে একটু হয়ে গেল। কপি ফাইলটা কোথায় গেল? আচ্ছা, আমরা সবাইকে এখন আমাকে একটু বলতে হবে, এতক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রিন শেয়ারিংটা একটু অফ ছিল। তো আমাকে একটু জানাবেন আপনারা যে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আপনার এটা তো বন্ধ হয়ে যাচ্ছে বারবার ভাই, দেখছেন? তার মানে আপনার এটা দিয়ে কাজ করতেছে না, আপনি এটা ওই যে 2 নাম্বার কপি নিছেন। আচ্ছা, এখন আর প্রবলেম হবে না আশা করি। তো সমস্যাগুলো বুঝছেন, ঠিক আছে? যখন হচ্ছে পিডিএফ গুলো ওপেন হবে তখন ওই যে ক্রোম দিয়ে ওপেন করে দিবেন। আচ্ছা, তো বিসমিল্লাহ বলে আমরা পড়াটা স্টার্ট করি। ঠিক আছে, সবাই আমরা বিসমিল্লাহ বলে পড়াটা স্টার্ট করি। তো আমরা সবাই একটু খেয়াল করি যে আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। সবাই সবাই আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সি ইউনিটের লেকচার নাম্বার 1। তো এখানের মধ্যে তোমার যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেমোরি টেস্ট, এখানের মধ্যে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, মেমোরি টেস্টের এই কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে আজকে ক্লাসের পরে, তারপর হচ্ছে তোমরা নিজ দায়িত্বে বাসায় তোমরা এই পরীক্ষাটা দিবা, কেমন? আর আজকে আগে হচ্ছে আমরা আমাদের টপিকটা একটু বোঝার ট্রাই করব। তোমরা হয়তো খুব ভালো করেই জানো যে গাইডলাইন ক্লাস, যেটা আমরা ইউসিসি উত্তরা শাখার পেজ থেকে আমরা একটা গাইডলাইন ক্লাস নিয়েছিলাম, ইংরেজি গাইডলাইন ক্লাস। ক্লাসটা মূলত আংশিক ছিল, আমি এটা পুরোপুরি ভাবে আসলে শেষ করতে পারিনি ওই দিন। তো ওই ক্লাসের মধ্যে কিন্তু আমি রিটেন পার্টটা নিয়ে খুব বেশি আলোচনা করতে পারিনি, যেহেতু সময় ছিল না। কিন্তু আমি এমসিকিউ পার্টটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার ওই গাইডলাইন ক্লাসটা করেছিলে? গতকালকে পর্যন্ত দেখলাম ওটা প্রায় মানে অনেক ছেড়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কারা কারা করেছিলে একটু একটু কমেন্ট বক্সে জানাও তো যে আমার গাইডলাইন ক্লাসটা এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? না করলে কিন্তু ঝামেলা। আচ্ছা, অনন্যা ঢালি, অনন্যা করেছো। ফাতেমা ইসলাম মায়া, মায়া করেছো। নওশিন, আচ্ছা, সে করেছে না? করি নাই, সে করতে পারে নাই। আচ্ছা, আরিতা দেব, সেও বলেছে আমি করেছি। আর সৈকত, সে করতে পারে নাই। আচ্ছা ফাইন, তার মানে তোমরা কেউ কেউ করেছো, কেউ কেউ করনি। তবে আমি দেখতে পাচ্ছি যে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি। তোমরা যে এখানের মধ্যে কমেন্ট করছো, মানে আমার সাথে কমিউনিকেশন করছো, তোমার চ্যাটটা কিন্তু শুধু আমি দেখবো, ঠিক আছে? এটা জাস্ট আমি দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো যে আমরা গাইডলাইন ক্লাসের মধ্যে প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, এই বিষয়গুলো মূলত কিন্তু আমি আলোচনা করেছিলাম, তাই না? তো আজকের ক্লাসটা যেহেতু গাইডলাইন ক্লাস না, সরাসরি লেকচার নাম্বার 1 দিয়ে আমরা স্টার্ট করব। সো আজকের ক্লাসের মধ্যে আমরা টপিক নিয়ে আলোচনা করব। আজকে কোনো গাইডলাইন না যে কোন প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, ভোকাবুলারি আইটেম থেকে কি কি থাকবে, রিটেন আইটেম থেকে কি কি থাকবে, এত কিছু বিষয় নিয়ে আসলে আজকে ক্লাসে আলোচনা করার সুযোগ নাই। তো আমরা পরবর্তীতে আরো একটা গাইডলাইন ক্লাস আমরা কন্ডাক্ট করব, এটা শুধু রিটেন পার্টের উপরে, শুধু রিটেন পার্টকে নিয়ে একটা আলোচনা থাকবে। তো যাই হোক, আমরা এই যে আমাদের লেকচার শিটের মধ্যে সি ইউনিটের যে প্রশ্নের প্যাটার্ন, ঠিক আছে, মানে গত বছরের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো কেমন ছিল সেটা এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার একই সাথে হচ্ছে রিটেন পার্টের প্রশ্ন কেমন ছিল সেটাও এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মানে রিটেন এবং হচ্ছে এমসিকিউ দুটো পার্টের প্রশ্নই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে যেহেতু আমরা সি ইউনিট,
আমাদেরকে একটু সতর্ক হতে হবে, বিকজ রিটেন পার্টে যদি আমাদের প্রস্তুতি খারাপ থাকে তাহলে এই বছর পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। রাইটিং পার্টের প্রিপারেশন কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। তার কারণটা হচ্ছে সি ইউনিটের মধ্যে তোমার প্রেসিস রাইটিং থাকে, যেমন আমরা এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছি একটা প্রেসিস রাইটিং গত বছর ছিল, সামারি রাইটিং। তারপর এখানের মধ্যে তোমার শর্ট কোয়েশ্চেন, মানে সহজ কথা এক একটা টপিকের উপর তোমাকে শর্ট নোটস লিখতে হবে। সাইবার ক্রাইম, দ্য লিটারারি টার্ম অফ সনেট, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তো এরকম কিছু বিষয় থাকবে যে টপিকগুলোর উপর তোমাকে লিখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে তোমার ট্রান্সলেশন এটা বাংলা থেকে ইংরেজিও থাকতে পারে, ইংরেজি থেকে বাংলাও থাকতে পারে, আবার প্যাসেজ ট্রান্সলেশনও কিন্তু থাকতে পারে। সো আমাকে কিন্তু এই সবগুলো বিষয় দেখতে হবে, বুঝতে পারছো? তো এখন এই বিষয়গুলো মাথায় রেখে মূলত আমরা আমাদের লেকচারটাকে ডেকোরাম করব। আমাদের আজকে যে লেকচার নাম্বার 1, 1 নম্বর লেকচারে আচ্ছা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে আমাদের টোটাল লেকচার কয়টা হতে পারে বলে তোমাদের মনে হয়? কেউ কি দেখেছো? কারা কারা আমাদের শিডিউলটা দেখেছো? লেকচার শিডিউল এটা কারা কারা দেখেছো? যদি না পেয়ে থাকো তাহলে এটা কিন্তু সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তা না হলে তো তুমি বুঝবা না যে তুমি কিভাবে প্রস্তুতি নিবা। আচ্ছা মাহিম সে লিখেছে 9টা, তার মানে তুমি দেখোই নাই। আচ্ছা ফাতেমা মায়া সে বলেছে 10, বিথি ভৌমিক 10, আরিতা দেব সে বলেছে 10। থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যারা যারা বলছো যে 10টা লেকচার, তার মানে তোমরা আমাদের লেকচার প্ল্যানিংটা দেখেছো এবং তোমরা খুবই সতর্ক এবং খুবই সচেতন। এটার জন্য তোমাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস। মনে রাখবা যে কোনো বিষয়ের কিন্তু আসলে একটা পরিকল্পনা থাকে, একটা প্রস্তুতি থাকে। এখন আমি একটা কথা বলি, যেমন ধরো আমাদের এখানে শাহাদাত ভাই আছে, তো আমি ওনাকে বললাম যে শাহাদাত ভাই আমি আপনাকে 5 মিনিট টাইম দিলাম এবং আপনার হাতে আমি একটা কুড়াল দিলাম, আপনার কাজ হচ্ছে 5 মিনিটের মধ্যে এই গাছটা আপনাকে কাটতে হবে। তো শাহাদাত ভাই যদি বুদ্ধিমান না হন তাহলে উনি চিন্তা করবে আমার হাতে টাইম আছে মাত্র 5 মিনিট, তাহলে 5 মিনিটের মধ্যে উনি কুড়ালটা নিয়ে কিন্তু কোপাকুপি শুরু করে দিবেন। কিন্তু উনি যদি বুদ্ধিমান হন তাহলে উনি 5 মিনিটের মধ্যে 3 মিনিট সময় উনি ধার দিবে, কুড়ালে ধার দিবে। কারণ তুমি যদি একটা কুড়ালকে যথেষ্ট পরিমাণ ধারালো করতে পারো তাহলে পরবর্তী 2 মিনিট সময়ও লাগবে না গাছটা কেটে ফেলতে। তার মানে পরিকল্পনা কিন্তু একটা ফ্যাক্ট, প্ল্যানিং কিন্তু একটা ফ্যাক্ট। যার কোনো প্ল্যানিং নাই তারও কিন্তু একটা প্ল্যানিং আছে যে সে ফেল করবে। ধরো আমার কোনো প্ল্যান নেই, আমি জানি না যে আমার লেকচার কয়টা, ঠিক আছে, অথবা আমি জানি না যে কোন দিন কোন টপিকটা পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এগুলো কিছুই জানি না। তার মানে অবশ্যই আমি এটা জানি যে আমি ফেল করব। তাহলে যেহেতু আমি জানি যে আমি ফেল করব, তো যে জেনে শুনে বিষ পান করে তাহলে তাকে তো আসলে বাঁচানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি আমার কোর্স সম্পর্কে সচেতন কিনা, আমি কি পড়ছি, কতটুকু পড়ছি, কোত্থেকে পড়ছি, একদম প্ল্যান্ড ওয়েতে পুরো আর্মি ট্রেনিং এর মতো যে তুমি এই বিষয়ে সবকিছু জানো কিনা। যখন তোমার এই প্ল্যানিংটা ঠিকঠাক মতো থাকবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমার আর কোনো প্রবলেম হবে না। এবং আমরা যারা এখানের মধ্যে তোমাদের মেন্টর হিসেবে কাজ করছে, ঠিক যেভাবে তোমাকে গাইডলাইনটা দিচ্ছি এটা যদি তুমি ফলো করে যাও তাহলে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আশা করি তোমার একটা সুন্দর একটা ভবিষ্যৎ তোমার জন্য ওয়েট করছে। হয়তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হচ্ছে। সো এই দিকটা মাথায় রাখবা। সো এই বিষয়টা মাথায় রেখে মহান আল্লাহর উপর আস্থা রেখে আজকে থেকে আমরা যেহেতু স্টার্ট করতে যাচ্ছি, শুরুতে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে রাখি। আমার ছোট্ট একটা নাম আছে, আমার নামটা হচ্ছে সৈয়দ আবু রায়হান মোহাম্মদ বুরহানুদ্দিন মেহের বিন মনসুর। এখন প্রবলেম হচ্ছে যে মানে এত বড় নাম যে সৈয়দ আবু রায়হান, যাই হোক এটা আসলে আমি বংশের একমাত্র বাড়তি ছিলাম, এই কারণে সবাই মিলে হচ্ছে আমাকে মানে ইচ্ছা মতো একটা একটা করে তোমার অ্যাড করে দিছে আর কি, মানে হ্যাশট্যাগ দিয়ে দিছে, কেমন যে সৈয়দ আবু রায়হান মোহাম্মদ ভুলে গেছি, ঠিক আছে আমার নিজের মনে নাই। তো যাই হোক আমাকে মূলত রায়হান বোরহান নামে সবাই চেনে, আমি রায়হান বোরহান। তোমরা আমাকে রায়হান ভাই বলতে পারো অথবা তোমরা আমাকে রায়হান স্যারও বলতে পারো, কিন্তু আল্লাহর ওয়াস্তে শুধু রায়হান নামে ডাইকো না, ঠিক আছে? অর্থাৎ আমি পড়াচ্ছি, পড়ানোর মাঝখানে তুমি বললা যে এই রায়হান বুঝি নাই, আমার একটু বোঝাও তো ভাই, তাহলে এটা কেমন দেখায় না? সো আমাকে রায়হান ভাই বলবা অথবা রায়হান স্যার বলবা, কিন্তু আল্লাহর ওয়াস্তে ডিরেক্ট নামে আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ এটা বাংলাদেশ, একটা মানসম্মত আছে নাকি। আচ্ছা আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ লস, LLB and LLM. Besides, I also took my MBA from IBA under the same institute, Dhaka University.
আর এর পাশাপাশি আমার আইএলটিএস দেয়া আছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ঠিক আছে। এটা অবশ্য আমি 2বার দিয়েছি। প্রথমবার আমি খুব খারাপ করি, ওটার স্কোর নাই বা বললাম, ওটা কখনো আমি বলিও না। আর দ্বিতীয়বার যখন আমি পরীক্ষা দিই আইএলটিএস এ, তখন আমার স্কোরটা আসে 8.5 আউট অফ 9.0। তো এই হচ্ছে মোটামুটি পরিচয়। এবং আমি কাজ করছি মূলত অ্যাডভোকেট হিসেবে। আমি একজন লয়ার এবং আমি একজন ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল বলতে আমি নিজে ক্রিমিনাল না, ঠিক আছে, ক্রিমিনাল ম্যাটার গুলা নিয়ে আমি কাজ করি আর কি, চুরি চামারি ইত্যাদি হাবিজাবি হত্যা টত্যা। আচ্ছা, আর পাশাপাশি হচ্ছে ইউসিসির মধ্যে অল ওভার বাংলাদেশ আমি হেড অফিসের মধ্যে আমি কোর্স কোঅর্ডিনেশনের দায়িত্বে আছি। আমি ডিপার্টমেন্টাল হেড হিসেবে কাজ করছি, বিভাগীয় প্রধান হিসেবে। আমার অভিজ্ঞতা আজকে পর্যন্ত 15 বছরের পূর্ণ, ঠিক আছে, প্রায় 15 ইয়ার্স। মানে আমি ডেডিকেটেড ওয়েতে আমার প্রফেশনের পাশাপাশি আমি ইউসিসি কে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমি কাজটা খুব এনজয় করি, ঠিক আছে। এবং আমাদের দেশব্যাপী প্রায় সহস্রাধিক স্টুডেন্ট, এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8,000 স্টুডেন্ট আমাদের অনলাইন প্রোগ্রামে কিন্তু যুক্ত হয়েছে। এই টোটাল উত্তরা শাখা, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ফার্মগেট শাখা, মানে সবগুলা শাখার ক্লাসগুলো কিন্তু মূলত আমি নিজে এখানে কন্ডাক্ট করছি। তো আশা করা যায় যে আমরা তোমাদেরকে একটা বেস্ট সাপোর্ট ইউসিসি উত্তরা ব্রাঞ্চের তরফ থেকে আশা করি তোমাদেরকে আমরা এটা প্রোভাইড করতে পারবো। আর আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন, অর্থাৎ যদি তোমার অনলাইন প্রোগ্রামটা মানে অফলাইন প্রোগ্রামটা যদি চালু হয়, অর্থাৎ ধরো মানে শিক্ষামন্ত্রী তো বলেছে বোধহয় 14ই নভেম্বর পর্যন্ত হচ্ছে ছুটি বর্ধিত করা হবে। আর তারপরে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, খুলতে পারে কিনা জানি না। যদি খোলে তাহলে হয়তো সশরীরে তোমার সাথে আমাদের দেখা হবে, ঠিক আছে, ইউসিসি উত্তরা ব্রাঞ্চ। আচ্ছা, তো এখন আমরা তাহলে আর কথা না বাড়াই। তো এখানে একটা বিষয় তোমাকে বলবো যে এক্সপেরিয়েন্স কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে, কারণ আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্রায় 15 ইয়ার্স, মানে ইংরেজি নিয়ে। তো সেই ক্ষেত্রে তুমি কতটুকু পড়লে তোমার জন্য মঙ্গল হবে, কতটুকু পড়লে তুমি ভালো করতে পারবা, এই গাইডলাইনটা হয়তো আমি তোমাকে বেটার ওয়েতে ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে। আর একাধিক গাইডলাইন কখনো ফলো করবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি একাধিক নৌকায় যদি পা দাও তাহলে অবশ্যই তুমি ডুবে মরে যাবা। তো ঠিক একইভাবে একাধিক গাইডলাইন তোমার ফলো করার প্রয়োজন নাই, যে কোনো একটা গাইডলাইন ফলো করবা। তোমার যদি আমার উপর আস্থা থাকে তাহলে আমার গাইডলাইন ফলো করবা, ইনশাআল্লাহ আশা করি আমি তোমাকে বেস্ট সাপোর্টটা দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটার মধ্যে শো করছে পার্টস অফ স্পিচ। আমাদের আজকের কন্টেন্ট লেকচারে কি কি আছে আমরা একটু ওভারভিউ নিয়ে নিই, একটু ওভারভিউ নিচ্ছি। তারপর দেখা যাচ্ছে নাউন, নাউন নাউনের ফরমেশন দেয়া আছে, নাউনের পজিশন, আমরা পজিশন দেখতে পাচ্ছি, নাউনের পজিশনও দেখা যাচ্ছে। আচ্ছা, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউনস, ঠিক আছে, এটাও দেখা যাচ্ছে এখানের মধ্যে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনও দেখা যাচ্ছে। তারপর হচ্ছে তোমার ডিটারমিনার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওএমজি, বিশ্বাস করবা না যে ডিটারমিনার থেকে প্রতিটা বছর প্রশ্ন হয়, প্রতিটা বছর। সো ডিটারমিনারকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব আজকের ক্লাসে, ঠিক আছে, ডিটারমিনারের ব্যবহার। আচ্ছা, এই হচ্ছে বিষয়, কেমন। এর পাশাপাশি এখানের মধ্যে আরো অতিরিক্ত একটা বা দুটো নিয়ম আমরা সেট করেছি, যেমন কাইন্ড অফ টাইপ অফ এর একটা নিয়ম আছে, যেখান থেকে তোমার শুধু সি ইউনিটের জন্য নিয়মটা ইম্পর্টেন্ট, আমরা এটা এখান থেকে দেখব। আর এই আলোচনার পরপরই দেখো এখানে ক্লাসরুম প্র্যাকটিসের ব্যবস্থা আমরা রেখেছি। এই যে ক্লাসরুম প্র্যাকটিস, আমি ক্লাসরুম প্র্যাকটিস গুলো কিন্তু আমি তোমাকে এখান থেকে করাবো, আজকেই করাবো, হয়তো সবগুলা না, বাছাই করে করে, যেগুলো হচ্ছে আমাদের টপিকের সাথে রিলেটেড, কেমন। আচ্ছা আচ্ছা, তো এরপরেই তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে ঢাকা ইউনিভার্সিটিতে থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নাউন এবং ডিটারমিনার থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের একটা লিস্টিং এখানে করে দেওয়া আছে, ঠিক আছে, বিগত বছরগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছিল, এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া আছে। কত সুন্দর করে লেকচার শিটটাকে ডেকোরেট করা হয়েছে, আমার নিজেরই তো অনেক পছন্দের একটা শিট এটা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, ভোকাবুলারি তোমাদেরকে আমি প্রেফার করব ভোকাবুলারি আসলে লেকচার শিট থেকে পড়বা না, ভোকাবুলারিটা পড়বা হচ্ছে আমাদের ইউসিসির একটা সাপ্লিমেন্টারি আছে, এই সাপ্লিমেন্টারি থেকে তোমাকে ভোকাবুলারি পড়তে হবে। তো সাপ্লিমেন্টারিটা যদি তোমার হাতে পৌঁছায় থাকে তাহলে সাপ্লিমেন্টারি থেকে তুমি কতটুকু ভোকাবুলারি পড়বা এটা কিন্তু আমি তোমাদেরকে দাগাই দিব, ঠিক আছে। মানে একটা দিন আমি তোমার আলাদা একটা সময় দিব যে শুধু সাপ্লিমেন্টের উপরে, যে সাপ্লিমেন্টের কতটুকু অংশ তুমি পড়বা, প্রিপোজিশন কতটুকু পড়বা, ফ্রেজ এবং ইডিয়মস আদৌ পড়া দরকার আছে কিনা, গ্রুপ ভার্ব তোমাদের ইউনিটে লাগবে কিনা, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই টপিকটা কিভাবে শুরু করব, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা সাপ্লিমেন্টারি থেকে দেখব, ঠিক আছে। আচ্ছা, তো আমি তাহলে হচ্ছে এখন ক্লাসটা স্টার্ট করব। ক্লাস শুরু করার শুরুতেই দেখি আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে নুশাদ, সামিয়া, আশিকুর রহমান তারা হাত তুলেছে, ঠিক আছে। আমি জানি না যে এখনো যেহেতু পড়াই নেই, এবার তারপরও হাত তুলেছো, আমি আনমিউট দিচ্ছি, প্রশ্ন করতে পারো। নুশাদ, সামিয়া, তোমার কি কোনো প্রশ্ন আছে? এটা তো লাগানো নাকি না?
লাগাইছেন? দেখেন তো সাউন্ড আসতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ আসতেছে। হ্যাঁ নুশাদ সামিয়া তুমি শুনতে পাচ্ছ? ওকে V2027 আমার তো মাইক্রোফোন লাগে, এটা মাইক্রোফোন লাগবে। আচ্ছা V2027 এটা মাইনসের নাম হয় নাকি? V2027 এটা কেমন ধরনের নাম? আচ্ছা অবশ্যই হচ্ছে তোমার নামটা একটু সেট করে দিও, যে তোমার নাম, নামের পরে হচ্ছে তোমার আইডি, ঠিক আছে? দুটো বিষয় একটু সেট করে দিবা। আচ্ছা তো যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এভাবে একটু হ্যান্ড রেজ করতে হবে। দেখো আমাদের এখানে একটা হ্যান্ড রেজ অপশন আছে জুমের মধ্যে, তুমি হ্যান্ড রেজ করলে আমি তোমাকে আনমিউট দিব এবং তোমার প্রশ্নটা আমি শুনবো, ঠিক আছে? তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা আসো আমাদের ক্লাসটা স্টার্ট করি। সবার সামনে যাতে খাতা কলম থাকে, প্রত্যেকের সামনে খাতা কলম থাকতে হবে। আমরা ফার্স্টে একটা এই যে স্ক্রিনে যে দাগাদাগি করে এগুলো ব্লক করে দিবেন, ঠিক আছে? স্ক্রিনে দাগাদাগি করবেন না, কেমন? যারা যারা স্ক্রিনে দাগাদাগি করছো, স্ক্রিনে দাগাদাগি করবে না, হ্যাঁ অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। আচ্ছা অটোমেটিক্যালি আচ্ছা প্রথম ক্লাস তো মানে আপনার হচ্ছে সেটআপটা, মানে এটা কি আমারটা দিয়ে শুরু হলো? আচ্ছা আচ্ছা একটু দেখেন এখানের মধ্যে আমাদের আজকে হচ্ছে ভাইরা লেকচার নাম্বার 1, ঠিক আছে? আমরা ফার্স্টে আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে ঠিক যতটুকু তোমার প্রয়োজন আমি ঠিক ততটুকুই কিন্তু আজকে ক্লাসের মধ্যে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? যতটুকু প্রয়োজন আমি অতটুকুই শেয়ার করব। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি যে লিখছি এটাকে দেখতে পাচ্ছ? একটু জানাতে হবে, লেখা কি দেখা যাচ্ছে? ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ধরো আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটা হচ্ছে এরকম, আই recognized your voice। এই প্রশ্নটা এসেছিল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ঠিক আছে? এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন ছিল, আই recognized your voice। আচ্ছা এখানে ভয়েস ডেফিনেটলি এটা একটা নাউন, তাই না? আমার প্রশ্ন হচ্ছে এটা কেমন টাইপের নাউন? আমি অপশন নাম্বার এতে দিলাম প্রপার নাউন, অপশন নাম্বার বি তে দিলাম ধরো কমন নাউন, অপশন নাম্বার সি তে দিলাম ধরো কালেকটিভ নাউন, আর অপশন নাম্বার ডি তে দিলাম ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাও দেখি যে এটা কেমন টাইপের নাউন বলে তোমাদের মনে হয়? ভয়েস, আই রেকগনাইজড ইউর ভয়েস, এটা কেমন টাইপের নাউন? একটু কমেন্ট করো দেখি, ভয়েস কেমন নাউন এটা? এনিবডি? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 দিয়ে দিয়েছি, এখন জাস্ট একজন ছিল, দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। ঠিক আছে আপনি কথা বলবেন মাঝখানে? আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখা যাক এখানের মধ্যে ম্যাক্সিমাম এখানের মধ্যে কমেন্ট করছো হচ্ছে তোমার কমন নাউন কমন নাউন কমন নাউন কমন নাউন। আচ্ছা এনিওয়ে এভরিওয়ান, আমি এভরিওয়ান করে দিচ্ছি এখন থেকে যাতে তোমরা সবাই সবার কমেন্টটা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা তো দেখা যাক এখানের মধ্যে সবাই কিন্তু দিয়েছো কমন, ও সরি অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে ফাইন অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছো, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, কেউ আবার দিয়েছে কমন নাউন ইত্যাদি। আচ্ছা একটা তথ্য আমি তোমাদেরকে একটু জানাই রাখি, ভয়েসকে কিন্তু ধরা যায় না। আমি যেমন কথা বলতেছি তুমি কি এভাবে টাচ করতে পারবা? ইজ ইট পসিবল? ভয়েসকে কি গণনা করা যায়? ইজ ইট পসিবল? কিন্তু প্রবলেম হচ্ছে তুমি ভয়েসকে টাচ করতে পারবা না, ভয়েসকে গণনা করতে পারবা না, তার মানে মনে হতে পারে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কারণে ম্যাক্সিমাম ছেলেপেলেই কিন্তু উত্তর দেখায় অপশন নাম্বার 4, অপশন নাম্বার ডি উত্তর দেখায়। কিন্তু মূলত এখানে ভয়েসটা হচ্ছে কমন নাউন। এখানের মধ্যে ভয়েসটা কেমন টাইপের নাউন? এটা হচ্ছে কমন নাউন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা বুঝলাম কিভাবে যেটা কমন নাউন? তার কারণটা হচ্ছে অ্যাকর্ডিং টু রেন এন্ড মার্টিন এক্সারসাইজ 3 সরি, অথবা তুমি যে কোনো ভালো মানের ডিকশনারি তুমি যদি সার্চ করো তাহলে তুমি দেখবা যারা কমন নাউন এরা কিন্তু কখনো একা বসে না। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে আই লাইক
আই লাইক বয়। এখন তোমরাই আমাকে বলো, আই লাইক বয়, আমি ছেলে পছন্দ করি। এখন মানে আমি কোন ছেলে পছন্দ করি এটা এটা তো আমি তোমাদেরকে বলিনি, রাইট? এখন ধরো আমি তোমাকে বললাম যে আই লাইক দ্যাট বয়, ঠিক আছে, আই লাইক দ্যাট বয়। আচ্ছা, অথবা আমি বলতে পারি আই লাইক এ বয়, অথবা আমি বলতে পারি আই লাইক বয়েজ, ঠিক আছে, আই লাইক বয়েজ, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি ছেলে পছন্দ করি, এখন বয়, এই বয় কিন্তু হচ্ছে মূলত একটা কমন নাউন, অর্থাৎ আমি একটা ছেলে, তো এরকম যত ছেলে আছে সবাইকে এক জাতীয়, সবাইকে কমন নাউন বলা হয়, তাই তো? তারপর এখানে অনেকেই আছো, আমি দেখতে পাচ্ছি যারা মেয়ে তারা এক জাতীয়, সবাই তো মেয়ে, তার মানে এরা হচ্ছে মূলত কমন নাউন, রাইট? তো কমন নাউনকে কখনো একা ইউজ করা যায় না, কমন নাউনের আগে হয় আর্টিকেল ইউজ করতে হবে, অথবা কমন নাউনের সাথে এস বা ইএস সেট করতে হবে। তার মানে আমি কখনোই বলতে পারবো না যে আই লাইক বয়, আমাকে বলতে হবে আই লাইক এ বয়, অথবা আই লাইক বি বয়, অথবা আই লাইক বয়েজ। ঠিক একইভাবে তুমি ডিকশনারি ওপেন করলে দেখবা ডিকশনারির মধ্যে তোমার ভয়েস কথাটা এভাবেই সেট করা আছে যে এ ভয়েস, এ ভয়েস, অথবা ওখানের মধ্যে দেখবা দা ভয়েস, ঠিক আছে, অথবা দেখবা ভয়েসেস, ঠিক আছে, এভাবে দেয়া থাকে। তার মানে যেহেতু ভয়েসের আগে তোমার এই যে আর্টিকেল ইউজ করেছে, অথবা ভয়েসের সাথে এস বা ইএস আছে, অতএব আমরা 100% নিশ্চিত এটা কমন নাউন। কারণ কমন নাউন না হলে ভয়েসের সাথে আর্টিকেল ইউজ করা যেত না, কমন নাউন না হলে ভয়েসের সাথে এস বা ইএস সেট করা যেত না। তাহলে কমন নাউনের ডেফিনিশনটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমার তথ্যগুলো একটু খাতার মধ্যে লিখে রাখো, যতটুকু তোমার কাছে মনে হবে ইম্পর্টেন্ট একটু খাতার মধ্যে লিখে রাখবা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকেও প্রশ্ন হয়, মানে ক্লাসিফিকেশন অফ নাউন এখান থেকে প্রশ্ন হয়। যেমন ধরো এটা কেমন টাইপের নাউন, গার্ল এটা কেমন টাইপের নাউন, বয় কেমন টাইপের নাউন, ভয়েস কেমন টাইপের নাউন। তারপরে টাইপস অফ নাউন, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, টাইপস অফ নাউন, এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন হয়। তো আমরা জানি নাউনকে আমরা মূলত দুটো প্রধান ভাগে ভাগ করি, যার একটা হচ্ছে তোমার কনক্রিট নাউন, এই যে কনক্রিট নাউন, আর আরেকটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন বলতে মূলত আমরা কাদেরকে বুঝি? কনক্রিট নাউন মানে হচ্ছে যাদেরকে তুমি টাচ করতে পারবা, যাদেরকে তুমি স্পর্শ করতে পারবা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যাদেরকে আমি টাচ করতে পারবো না, যাদেরকে আমি স্পর্শ করতে পারবো না। যেমন ধরো কনক্রিট নাউন যাদেরকে টাচ করা যায়, এখানে মধ্যে আছে হচ্ছে তোমার প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, তাই তো? আচ্ছা, এখন আমাকে এই বিষয়গুলো যেহেতু খুবই সিলি ম্যাটার, মানে এগুলো যেহেতু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তো আমরা এখানে খুব বেশি সময় নিব না। যেহেতু আজকে আলোচনাটা এখন শুরু হয়েছে, এই কারণে প্রাথমিক কিছু আলোচনা আমাকে করতেই হবে, ঠিক আছে? মানে এটা মানে ফর্মালিটি মেনটেন করতে গেলেও আমাকে করতে হবে যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আমরা সবাই কিন্তু এই নামগুলোর সাথে পরিচিত। তো আমাকে যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করে একটু বলতে হবে যে প্রপার নাউন কোনটা, কমন কোনটা, কালেকটিভ কোনটা, ম্যাটেরিয়াল কোনটা। সিম্পল এক লাইনে 4টা ডেফিনিশন বলবো, ঠিক আছে? কে পারবে একটু হাত তুলে দেখি, এনিবডি? সঠিকভাবে বলতে পারলে অবশ্যই মানে গিফট আছে কিন্তু, কেমন? সবাই মনে করে চাপাবাজি, ঠিক আছে, বাট সিরিয়াসলি গিফট আছে, বোঝে না বলা, ঠিক আছে? এই কে বলবো, হাত তোলো। আবার দেখো V2027 হাত তুলছে, মানে বুঝলাম না বিষয়টা, মানে এলিয়েন হাত তুলতেছে V2027। আচ্ছা, তোমার হইতেছে আমি আনমিউট দিয়ে দিলাম, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, ফাহিমা, ফাহিমা হাত তুলেছো। ফাহিমা, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছ? ফাহিমা, তুমি কি শুনতে পাচ্ছ? এটা ইয়েটা কাজ করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আহ আমি এখানে মধ্যে রূপা ইশরাত, তুমি কি শুনতে পাচ্ছ? রূপা, সিফাত, সিফাত আহমেদ, সিফাত আহমেদ, তানভীর আহমেদ, তোমরা কি শুনতে পাচ্ছ? আনমিউট দেওয়া আছে এখানে মধ্যে, বাট এখানে না, আপনার এখানে সেটিংস এর প্রবলেম, ঠিক আছে, সেটিংস এর মেবি প্রবলেম আছে, ওপেন হচ্ছে না। আমার তো এখানে আনমিউট করা আছে। আচ্ছা, তো যাই হোক, কথা শুনতে আছে। আচ্ছা, এই সবাই কি ভয়েস কি শুনতে পাচ্ছ কিনা? কারণ এখানে একজন বলেছে যে ভয়েস শুনতে পাচ্ছ না, জেরিন রেহমান, সে শুনতে পাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছ? ভয়েস কি শুনতে পাচ্ছ?
আমি কিন্তু একটু চেক করে। হ্যালো, সবাই কি ভয়েসটা কি শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, ঠিকই তো আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো আমি তোমাদেরকে তাহলে এক লাইনে একটু বলে দেই, মানে এই উত্তরার পোলাপাইন পার্টিসিপেট করে না কেন, ঠিক আছে? তো যাই হোক, আহ আচ্ছা, কুমিল্লার কেউ যদি থাকো তাহলে একটু হাত তুলো, কেমন? আচ্ছা, তো একটু দেখো যে আমাদের এখানের মধ্যে লেখা আছে যে তোমার প্রপার নাউন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা এটা বললে সবাই রিপ্লাই দেয়, ঠিক আছে, যে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, কিন্তু পড়া জিজ্ঞেস করলে আর কেউ রিপ্লাই দেয় না, মানে বিষয়টা বুঝলাম না কিছু। আচ্ছা, তো এখন দেখো যে এখানের মধ্যে প্রপার নাউন কারা। এই বাচ্চারা খেয়াল করো, প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক কোনো একটা নাম, যেমন তোমার নাম, আমার নাম, প্রতিষ্ঠানের নাম, তাই না? নদীর নাম, সাগরের নাম, ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, যে কোনো নাম হচ্ছে তোমার প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না, রাইট? প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। যেমন ধরো, দি রায়হান ইজ আ গুড ম্যান, মানে দি রায়হান ইজ এ গুড ম্যান, এটা কি বলা যাবে? যাবে না, কারণ রায়হান যেহেতু হচ্ছে তোমার প্রপার নাউন, আমি এটার আগে আর্টিকেল বসাতে পারবো না। এখন আমার একটা প্রশ্ন, যে প্রথম আলো, লাইক হচ্ছে প্রথম আলো ইজ আ ওয়েল নন নিউজ পেপার, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আলো তো হচ্ছে একটা, এটা কিন্তু একটা প্রপার নাউন, প্রথম আলো এটা কিন্তু একটা প্রপার নাউন, বাট এটা প্রপার নাউন হওয়া সত্ত্বেও এটার আগে কিন্তু আর্টিকেল বি সেট করতে হবে, তোমাকে বলতে হবে দা প্রথম আলো। বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারলাম সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু কিছু প্রপার নাউন আছে যাদের আগে আর্টিকেল বসাইতে হবে। তাহলে এরকম কে কে আছে একটু লিখে রাখো দেখি খাতার মধ্যে, আমি কয়েকটা নাম বলছি, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো। লেখো সংবাদপত্র, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, নদী, নদী পাহাড়, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, নদী পাহাড়। চা দিলাম, রং চা না, রং চা না, কফি কফি কফি। আচ্ছা, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, রং চা, এই তোমরা আবার লিখো না রং চা, ঠিক আছে? আমি চাইছি রং চা, ঠিক আছে? আচ্ছা লেখো সংবাদপত্র, ধর্মগ্রন্থ, তারপর হচ্ছে তোমার নদী, সাগর, পাহাড়, অট্টালিকা, মানে যেগুলো হচ্ছে প্রতিষ্ঠান আর কি, প্রতিষ্ঠান, ওয়েল নাম প্রতিষ্ঠান। তো এদের পূর্বে কিন্তু আবার আর্টিকেল বসাইতে হবে, মানে আর্টিকেল দি বসাইতে হবে, কেমন? তো এই তথ্যটা একটু মাথায় রাখবা। এবার চলে আসো হচ্ছে কমন এবং কালেকটিভ নাউন। কমন এবং কালেকটিভ নাউন আমরা সবাই জানি, এক জাতীয় সবাইকে বুঝাইলে এটা হচ্ছে কমন নাউন, কিন্তু কমন নাউন থেকে তুমি যদি একটা গ্রুপকে সেপারেট করে একটা দল তৈরি করো, তাহলে সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। বুঝতে পারছো বিষয়টা? যেমন ধরো, আমরা জানি যে হচ্ছে বয়, বয় হচ্ছে একটা কমন নাউন, কিন্তু বয় থেকে যদি আমি একটা গ্রুপকে সেপারেট করে আমি পুলিশ তৈরি করি, আমি আর্মি তৈরি করি, অথবা আমি বিচারকদের একটা দল তৈরি করি, তাহলে এই দল, এরা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা অনেকে মনে করি যে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থ, অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমাদের এখানে জানার মধ্যে একটু ভুল আছে, ঠিক আছে? মানে এগুলাকে অনেকে পাত্তাও দেয় না, বাট এখান থেকে প্রশ্ন হয়। যেমন ধরো, আমাকে একটু বলো দেখি, দিস টেবল ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড। এই দুটো বাক্য পরীক্ষার মধ্যে ছিল, ঠিক আছে? এখন ধরো এখানের মধ্যে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কেমন টাইপের নাউন? এখানে যে পেপার দেখতে পাচ্ছ, এটা কেমন টাইপের নাউন? কে বলতে পারবে? একটু হাত তুলো দেখি। এনিবডি কে বলতে চাচ্ছ? একটু হাত তুলো। এমডি সিফাত, তুমি কি শুনতে পাচ্ছ? এখন শুনতে পাবে না, এখন কমেন্টও করবে না, কারণ এখন তো বলি নাই যে সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, রাহাত রেজওয়ান শুনতে পাচ্ছ? সাদিয়া তাসনিম? স্যার। হ্যাঁ রাহাত, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু লেট মি চেক এখানে কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে। অবস্থা সেট করছে কেমনে? পচা হেডফোন নিয়ে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, আমার ভয়েসটা কি, এক মিনিট দাঁড়াও, আমি এখান থেকে রিয়েলটেক স্পিকার
আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা রাহাত, তুমি একটু মাইক্রোফোনটা আনমিউট করো তো ভাইয়া, একটু স্যার কথা বলো। করছি। স্যার জিটুসি টেবিল পেপার দুইটা কোন নাউনে পড়ে? দুইটাই তো কমন নাউনে পড়ে। আচ্ছা, এখানের মধ্যে একজন লিখেছে পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, এখানে একজন লিখেছে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আর আচ্ছা টেবিল, টেবিলটা কেমন টাইপের নাউন বলো দেখি? টেবিল, টেবিল ইজ আ কমন নাউন। আচ্ছা কমেন্টে তোমরা লিখতেছো এটা কমন নাউন। আচ্ছা তো যাই হোক, তো যাই হোক, আমরা সবাই একটু খেয়াল করবো এখন। দেখো আমাদের এই সেন্টেন্সটার মধ্যে এই যে আমরা টেবিল দেখতে পাচ্ছি, টেবিল, টেবিল কি দিয়ে বানানো হয়েছে বলো দেখি? টেবিল কিন্তু তোমার কাঠ দিয়ে বানানো হয়েছে। আর এখানের মধ্যে পেপার, এই পেপারটা কি দিয়ে বানানো হয়েছে? এই পেপারটাও কিন্তু উড দিয়ে বানানো হয়েছে। তার মানে সহজ কথায় তুমি যেটা দিয়ে বানাচ্ছ, দেখো এই যে উড দিয়ে কি বানাইছো? উড দিয়ে হচ্ছে তুমি টেবিল বানাইছো। আবার এখানে উড দিয়ে তুমি কি বানাইছো? এখানে উড দিয়ে তুমি পেপার বানাইছো। যেটা দিয়ে বানাবা মানে যেটা দিয়ে তুমি বানাইছো, দেখছো যেটা দিয়ে বানাইছো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে তোমার কাছে এটা মাথায় রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন কিন্তু আসলে মূলত একটা কাঁচামাল, মানে একটা র ম্যাটেরিয়াল। বুঝা গেছে? তার মানে এখানে উড এটা কিন্তু একটা র ম্যাটেরিয়াল, একটা কাঁচামাল। কাঁচামাল যদি হয় তাহলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই ম্যাটেরিয়াল নাউন দিয়ে তুমি যেটা বানাইছো, এই যে টেবিল, এই টেবিলটা হচ্ছে তোমার কমন নাউন। তার মানে যেটা কাঁচামাল সেটা সবসময় ম্যাটেরিয়াল নাউন, আর এই কাঁচামাল দিয়ে তুমি যেটা বানাচ্ছো সেটা হয়ে যাবে তোমার কমন নাউন। তার মানে এখানে টেবিলটা হচ্ছে তোমার কমন নাউন। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে তোমার এই প্রশ্নটা, এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে তুমি কাঠ দিয়ে কিন্তু পেপার বানাইছো, কাঠ দিয়ে কি বানাইছো? পেপার বানাইছো। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে পেপারটা কিন্তু তোমার কমন নাউন না, এখানে পেপারটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। এখানে তুমি যেটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কমন নাউন না, এটা হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কেন এটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো? কারণ কাগজের মধ্যে, এই যে কাগজ দেখতে পাচ্ছ, কাগজের মধ্যে কিন্তু তোমার মানে কাঠ দেখা যায় না, কাগজের মধ্যে কিন্তু কাঠ নাই, দেখা যায় না। কাগজ, কাঠ দিয়ে তুমি কাগজ বানাইছো বাট এখানের মধ্যে দেখা যাচ্ছে না। অর্থাৎ তুমি যেটা দিয়ে বানাইছো সেটা যদি দেখা না যায় তাহলে এই প্রোডাক্টটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন, এটা কমন নাউন হবে না। কিন্তু টেবিলের মধ্যে কিন্তু কাঠ দেখা যায়, টেবিলের মধ্যে কাঠ দেখা যায়। তার মানে তুমি যেটা দিয়ে তুমি বানাইছো, যেমন টেবিল, টেবিলের মধ্যে যদি ম্যাটেরিয়াল নাউনটা বিদ্যমান থাকে তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম যেটা আমি এইমাত্র শেয়ার করলাম, এটা একটু মাথায় রাখবা। এখান থেকে আমরা কি বলেছি বলো দেখি? যে তুমি যেটা দিয়ে বানাচ্ছ মানে যেটা কাঁচামাল, এটা সবসময় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কাঁচামাল দিয়ে তুমি যে প্রোডাক্টটা বানাইছো এই প্রোডাক্টটা হয়ে যাবে কমন নাউন। কিন্তু এই প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে এই প্রোডাক্টের মধ্যে যদি কাঁচামাল দেখা না যায়, কাঁচামাল যদি দেখা না যায় তাহলে আমি এই প্রোডাক্টটাকে কিন্তু আবার নাম দিব এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা কমন নাউন না। তাহলে এতটুকু পর্যন্ত তথ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় আমাকে ক্লাসের শেষের দিকে আবার প্রশ্ন করবে, আমি উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট আইটেম। আমরা মূলত ক্লাসিফিকেশন অফ নাউন্স নিয়ে কিন্তু কিছু আলোচনা করলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি, তাই না? তো এখন আমরা আমাদের মূল আলোচনাটা স্টার্ট করব। মূল আলোচনাটা হচ্ছে তোমার কাউন্টেবল, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো দেখি ভাইরা, গণনা করার ভিত্তিতে আমরা নাউনকে কয় ভাগে ভাগ করি? কাউন্ট করার ভিত্তিতে আমরা নাউনকে কিন্তু দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। গণনা করার ভিত্তিতে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, তাই না? আচ্ছা, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এই আনকাউন্টেবল সেগমেন্টটা। তার মানে তোমার প্রশ্ন যা আসবে সবই কিন্তু এই আনকাউন্টেবল রিলেটেড। কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন হয় তবে সেটা ডিটারমিনারের সাথে রিলেটেড, ঠিক আছে? তো শুধু কাউন্টেবল আনকাউন্টেবল এর মধ্যে আমি যদি বলি যে এখানে আমাদের ইম্পর্টেন্ট কোনটা, তাহলে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হচ্ছে এই আনকাউন্টেবল সেগমেন্টের মধ্যে। তাহলে আসো আমরা একটু আনকাউন্টেবল সেগমেন্ট থেকে কয়েকটা কনসেপ্ট আমরা একটু একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি তোমাদেরকে কাউন্টেবল আনকাউন্টেবলে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটার আমাকে একটু উত্তর দিবা। ধরো আমি লিখলাম যে আ ডেজার্ট receives less than 25 dash
of rainfall every year। আচ্ছা, এখন আমাকে যে কোনো একজন একটু বলো দেখি 25 আমরা এখানে মধ্যে কি বলতে পারি যে সেন্টিমিটারস নাকি আমরা বলবো 25 সেন্টিমিটার, কোনটা বলা যায় বলো দেখি? যে a desert receives less than 25 dash of rainfall every year। এখন এই যে 25 দেখতে পাচ্ছ, এই 25 এর পরে আমি কোনটা বলবো, সেন্টিমিটারস নাকি সেন্টিমিটার, কোনটা বলবো? বি, তানভীর আহমেদ তোহা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা এখানের মধ্যে ম্যাক্সিমাম তোমরা ভোট দিয়েছো অপশন নাম্বার বি এর পক্ষে, ম্যাক্সিমাম ভোট এসেছে অপশন নাম্বার বি এর পক্ষে, ঠিক আছে? অর্থাৎ তোমরা সবাই বলছো সেন্টিমিটার। বাট মজার বিষয় হচ্ছে এখানে সঠিক উত্তরটা হচ্ছে 25 সেন্টিমিটারস, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? এখন কারণটা কি, কারণটা আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। একটা সূত্র লেখো, খাতার মধ্যে একটা সূত্র লেখো, সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এখন তোমরা এই তথ্যটার দিকে একটু তাকাও, ঠিক আছে? এই যে আমি এখানের মধ্যে যেটা লিখেছি যে সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই সিঙ্গুলার নাম্বার বলতে আসলে আমরা কাকে বুঝি? যে নাম্বার যে সিঙ্গুলার বলা হয়, একটা আমাকে এক্সাম্পল দাও দেখি, সিঙ্গুলার নাম্বারের একটা উদাহরণ দাও, কে বলতে পারবে? যে কেউ সিঙ্গুলার নাম্বার এটার একটা এক্সাম্পল আমাকে বলো, এনিবডি? মেহজাবিন মুনা সে কমেন্ট করেছো 1, থ্যাংক ইউ ভেরি মাচ। 1, তার মানে একমাত্র 1 হচ্ছে সিঙ্গুলার নাম্বার। 1 এর পরে তুমি যে নাউনটা বসাবা সেটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। যেমন ধরো আমি যদি বলি ফর এক্সাম্পল, আমি যদি বলি 1, যেমন ধরো এই যে আমি এই জায়গাটার মধ্যে লিখলাম, ধরো আমি এই যে 1 বললাম, 1 এর পরে কিন্তু আমি পেন্স বলতে পারবো না, পেন্স বলবো নাকি পেন বলবো? আবার ধরো আমি প্লুরাল নাম্বার বললাম 2, 2 এর পরে কি আমি পেন্স বলবো নাকি পেন বলবো, কোনটা বলবো? ঠিক আছে, এটা কিন্তু একটা বিষয়। তাহলে আমরা এখান থেকে একটু তথ্যটা একটু মাথায় রাখবো। তথ্যটা হচ্ছে নাম্বার যদি এরকম সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে সাথে যে নাউনটা আছে, সাথে নাউনটা কিন্তু কখনো প্লুরাল হতে পারবে না, ঠিক আছে? সাথে নাউনটা কি হবে? সাথে নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে। আর নাম্বার যদি তোমার প্লুরাল হয়, তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এটা সিঙ্গুলার হতে পারবে না, সাথে নাউনটা কি হবে? সাথে নাউনটা এই যে এরকম প্লুরালই হবে। তো আমরা এই তথ্যটা মাথায় রাখবো যে সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার নাউন, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই তথ্যটা মাথায় রেখে এখন তোমরা এই প্রশ্নটার দিকে তাকাও। এবং আমাদের এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা লেকচার শিটের মধ্যে কিন্তু দিয়েছি। ফার্স্টে তোমরা আমাকে একটু বলো তো 25, 25 মানেটা কি বলো দেখি? 25, 25 কিন্তু প্লুরাল, তাই না? একমাত্র 1 হচ্ছে সিঙ্গুলার, 1 এর উপরে যা যাবে সবাই হচ্ছে প্লুরাল। তাহলে অবশ্যই আমি এখানের মধ্যে যে নাউনটা বলবো সেই নাউনটা হবে প্লুরাল। তো আমরা জানি প্লুরাল নাউন মানে হচ্ছে নাউনের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে, যে কারণে আমরা এখানের মধ্যে সেন্টিমিটার বলবো না, আমরা এখানের মধ্যে বলবো সেন্টিমিটারস। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? মানে এখন পর্যন্ত যা বলেছি এটা কি বুঝছো কিনা? একটু কমেন্ট বক্সে জানাও দেখি। যদি বুঝে থাকো তাহলে লেখো ডান। বুঝতে পারছো? প্রিয়া চৌধুরী, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে এখন একটা পরীক্ষা দাও, ঠিক আছে? যেহেতু তোমরা বুঝে গেছো, তাহলে এখন আমি তোমাকে একটু ক্লাসরুম প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউসিসি লেকচার শিট, এই যে ক্লাসরুম প্র্যাকটিস, ঠিক আছে? এটা গ ইউনিট ইংরেজি লেকচার নাম্বার 1 ক্লাসরুম প্র্যাকটিস। তো এখান থেকে আমাকে একটু সলভ করে দাও দেখি ভাইরা। এই যে 8 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, 8 নম্বর কোশ্চেন, এটা পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার হচ্ছে তোমার যাদের সামনে লেকচার শিটটা আছে লেকচার শিটটা বের করো, পেজ নাম্বার 10, 10 নম্বর পেজ, 10 নম্বর পেজ। আর প্রশ্ন নাম্বার হচ্ছে তোমার, এক্ষুনি সলভ করবা, কোনো উত্তর দেখবে না, উত্তর দেখে কেউ বলবো না, ঠিক আছে? পেজ নাম্বার 10, প্রশ্ন নাম্বার 8, 10 নম্বর পেজের 8 নম্বর কোশ্চেন, সবাই একটু সামনে বের করে রাখো দেখি। 10 নম্বর পেজের 8 নম্বর কোশ্চেন, এই যে এটা। আচ্ছা, সবার সামনে কিন্তু খাতা থাকতে মানে লেকচার শিট থাকতে হবে। লেকচার শিটটা বের করো, 10 নম্বর পেজ 8 নম্বর কোশ্চেন, অ্যানসার কোনটা বের করো। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এই সবাই উত্তর দেখে বলো না কিন্তু, কারণ নিজের সাথে কখনো প্রতারণা করবো না, ঠিক আছে? কারণ এটা সবচেয়ে বড়, সেই সবচেয়ে বড় বোকা যে নিজের সাথে চিটিং করে।
কারণ তুমি এখানে শেখার জন্য তুমি এসেছো, ঠিক আছে? এখানে নিজেকে জাহির করার কোনো কিছু নাই। তোমার যদি মনে হয় যে এটা তুমি বুঝে বলেছো, তাহলে তোমাকে স্যালিউট, ঠিক আছে? তোমাকে স্যালিউট। আচ্ছা, তো দেখো যারা যারা এখানে বুঝে বলেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে মধ্যে আমরা যদি একটু বলি যে 10, এই যে আমরা দেখতে পাচ্ছি 10, এই 10টা হচ্ছে মূলত একটা প্লুরাল নাম্বার। 10 কিন্তু একটা প্লুরাল নাম্বার। যেহেতু নাম্বারটা প্লুরাল, তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ, এই নাউনটা কি হবে বলতো? নাউনটা তো প্লুরাল হবে। তো আমি দেখতে পাচ্ছি 10 ডিগ্রিস, এটা কিন্তু প্লুরাল আছে। এখানে আরো একটা প্লুরাল নাম্বার দেখা যাচ্ছে, এই যে 2। তাহলে 2 এর পরে তো আমাকে আওয়ারের সাথে এস লাগাইতে হবে, কিন্তু এখানে আওয়ারের সাথে এস নাই। আবার এখানে 10 এর সাথে ডিগ্রির সাথে এস নাই, এখানেও ডিগ্রির সাথে এস নাই, আওয়ারের সাথে এস নাই। বাট এখানে দেখো ডিগ্রিস এটা প্লুরাল ফর্মে আছে, আবার দেখো আওয়ার্স এটা প্লুরাল ফর্মে আছে। তার মানে আমরা এখানের মধ্যে একটু খেয়াল করব, 10 যেহেতু প্লুরাল, এখানে ডিগ্রিস এটা হচ্ছে প্লুরাল। 2 যেহেতু প্লুরাল, এখানে আওয়ার্স এটা হচ্ছে প্লুরাল। সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে একটু লেখা থেকে ডান। বুঝছো কিনা, মানে এই প্রশ্নের ব্যাখ্যাটা বুঝছো কিনা? ডান ডান ডান। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে, গুড গুড, থ্যাংক ইউ। আচ্ছা, দুই একজন যারা বুঝতে যদি না বুঝে থাকো স্টিল নাও, তাহলে তাহলে তোমরা হচ্ছে আবার আমাকে পরবর্তীতে ক্লাসের পরে আবার একটু প্রশ্ন করবে, ঠিক আছে? আমি ব্যাখ্যা দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো এবার একটু সবাই একটু খেয়াল করে দেখো, আমরা একটু চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট অফ আনকাউন্টেবল, ঠিক আছে? বা কন্ডিশন অফ আনকাউন্টেবলস। সবাই একটু ফলো করো আমাকে। দেখো এখানের মধ্যে আমরা ফার্স্টে একটু খাতার মধ্যে একটু হেডিং দিব। দেখো, কন্ডিশনস অফ আনকাউন্টেবল নাউন। মনে রাখবা, আনকাউন্টেবল নাউন গুলার 4টা শর্ত আছে, যে শর্তগুলো তোমাকে একটু খাতার মধ্যে লিখে নিতে হবে। একটু খাতার মধ্যে একটু লিখবা। আচ্ছা, যদি পসিবল হয়, দেখা যাক, আমি এটা একটু বোর্ড থেকে একটু লিখে দিই, তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। না, এখান থেকে লিখে দিই। আচ্ছা, বোর্ডের আমরা পরবর্তী ক্লাসে কিন্তু মানে আমি লেকচার শিট মানে এইভাবে পড়ানোর পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু আবার বোর্ডে যাব, ঠিক আছে? মাঝে মধ্যেই আমি বোর্ডে যাব। তো আচ্ছা আচ্ছা, এবার আমরা সবাই একটু খেয়াল করো। দেখো আমরা এখানের মধ্যে লিখেছি 1 নম্বরে লেখো, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হয় না। এস বা ইএস খাতার মধ্যে একটু লিখে ফেলো, এস বা ইএস হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হয় না, এটা 1 নম্বর কন্ডিশন। খাতার মধ্যে একটু লেখো, আমি একটু পরে মুখস্থ জিজ্ঞাসা করব, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হয় না। 2 নম্বরে লেখো, আনকাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না। 3 নম্বরে লেখো, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল বসে না, লিখেছো? আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, 4 নম্বরে লেখো, আনকাউন্টেবল নাউনের পরবর্তী ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, মানে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এই 4টা কন্ডিশন একটু মুখস্থ করে ফেলো। আমি 4টা শর্তের কথা বলেছি, খাতার মধ্যে সবাই একটু লিখবা। এভরিবডি, সবাই একটু খাতার মধ্যে একটু লেখা ট্রাই করো। হ্যাঁ, সবাই একটু খাতার মধ্যে লেখা ট্রাই করো। লিখেছো কিনা? ওকে, গুড। আচ্ছা, প্রথম কন্ডিশনটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে এস বাই এস হবে না। এর পরেরটা হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে নাম্বার বসবে না, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসবে না, আর আনকাউন্টেবল নাউনের পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, মানে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। তাহলে ভাইরা তোমরা একটু সবাই খেয়াল করে দেখো যে এই যে ওয়াটার, ওয়াটার, এখন তোমরা আমাকে বলো তো, এই যে ওয়াটার দেখতে পাচ্ছ, ওয়াটার তো মূলত একটা আনকাউন্টেবল নাউন, তাই না? ওয়াটার কিন্তু মূলত একটা আনকাউন্টেবল নাউন। তো এখন এই আনকাউন্টেবল নাউন একটু খেয়াল করে দেখো, ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন ওয়াটারের সাথে তুমি এস লাগাইতে পারবে না, ওয়াটারস, ওয়াটারস বলা যাবে না, ঠিক আছে? আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দি বলা যাবে না, দি ওয়াটার। আবার হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরবর্তী যে ভার্বটা, সরি, আনকাউন্টেবল নাউনের পরবর্তী যে ভার্বটা, এই যে আর, এটাও বলা যাবে না, ওয়াটার আর, বলতে হবে ওয়াটার ইজ। তাহলে এতটুকু পর্যন্ত তথ্য কি আমরা বুঝতে পেরেছি কিনা যে আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয় না, আনকাউন্টেবল পূর্বে নাম্বার হয় না, আনকাউন্টেবল পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবলের পরের ভার্বটা সিঙ্গুলার হয়। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন আমি যদি তোমাদেরকে একটা সেন্টেন্স বলি, ধরো ফর এক্সাম্পল, এই যে আমাদের লেকচার শিটে চলে যাই, এখান থেকে আমরা একটা প্রশ্ন একটু সলভ করবো, কেমন?
ধরো এই যে হ্যাপিনেস 9 নাম্বার কোয়েশ্চেন, সবাই একটু 9 নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাও তো, অথবা 9 নাম্বার না 14 নাম্বার কোয়েশ্চেন, 10 নম্বর পেজের প্রশ্ন নাম্বার 14, 10 নম্বর পেজ প্রশ্ন নাম্বার 14, ঠিক আছে? এই যে 14 নাম্বার কোয়েশ্চেন, এই যে এই প্রশ্নটা। আচ্ছা, তোমরা সবাই একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নে আমাদের এই প্রশ্নটা পড়ারই কোনো দরকার নেই, আমি প্রশ্নটাই করবো না, প্রশ্ন না পড়ে আমি উত্তর বের করে ফেলতে পারবো, কারণ তোমরা বুঝতেই পারতেছো অপশন নাম্বার এ এটা হবে না, বিকজ এখানে ওয়াটারের সাথে এস আছে। অপশন নাম্বার সি হবে না, কারণ এখানে ওয়াটারের পূর্বে আর্টিকেল আছে। অপশন নাম্বার সি হতে পারে, এটা হতে পারে। আর অপশন নাম্বার ডি এটাও হবে না, বিকজ এখানেও ওয়াটারের সাথে এস আছে। তার মানে সব দিক বিবেচনা করে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে ভাই, তুমি তো জানো যে ওয়াটার যে একটা আনকাউন্টেবল নাউন, এটা তো তুমি জানো, জানো দেখেই তুমি শর্তগুলা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারছো। এখন তুমি যদি অপশনে যে নাউনটা দেয়া থাকবে সেই নাউনটা আনকাউন্টেবল নাউন কিনা এটা যদি তোমার কমন না পড়ে, তাহলে তো তুমি অ্যান্সার মিলাতে পারবে না। অর্থাৎ যেমন ধরো আমি যেটা বলতে চাচ্ছি এটা বুঝতে পারছো কিনা, যে আমার অপশনে ওয়াটার খুব সহজ একটা শব্দ দেয়া আছে, ওয়াটার, ওয়াটার যে আনকাউন্টেবল আমরা সবাই জানি, আর জানি দেখেই কিন্তু আমরা খুব সহজেই এটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারছি যে ওয়াটারের সাথে এস হবে না, ওয়াটারের পূর্বে আর্টিকেল হবে না, তাই না? এগুলো আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু এমন পরীক্ষার মধ্যে তো এত সহজ টাইপের আনকাউন্টেবল দিবে না, ওয়াটার, এয়ার, এত সহজ সহজ শব্দ তো পরীক্ষায় দিবে না। তাহলে পরীক্ষায় যে আনকাউন্টেবল নাউন গুলো খুব বেশি বেশি আসে বা বেশি বেশি দেওয়া হয়, এরকম আমি তোমাকে একটা লিস্ট করে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে একটু লিখে নাও, ঠিক আছে? এভরিবডি সবাই একটু খাতার মধ্যে লিখে নাও। আমি আবার একটু স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা খাতার মধ্যে একটু হেডিং দিবা যে মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স, মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স, একটু হেডিং দাও, মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স। দিয়েছো? আচ্ছা আচ্ছা, এবার একটু খাতার মধ্যে লেখা শুরু করো। ড্যামেজ, লাগেজ, মানি, টাইম, ডিস্টেন্স, তারপর হচ্ছে তোমার ইনফরমেশন, ফার্নিচার, তারপর হচ্ছে সিনারি, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, মিউজিক, হোমওয়ার্ক, নলেজ। আচ্ছা, তো সবাই আমরা একটু খেয়াল করি, এভরিবডি সবাই একটু খাতার মধ্যে একটু লিখবা, সবাই খাতার মধ্যে একটু লেখো। আমি এখানের মধ্যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমি মার্ক করে দিয়েছি একদম, মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আনকাউন্টেবল নাউন্স আমি এখানে তালিকাবদ্ধ করেছি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ড্যামেজ, এটা পরীক্ষায় প্রায়ই আসে। তারপর হচ্ছে ইনফরমেশন, ফার্নিচার, প্রায়ই আসে, ইনফরমেশনও আসে, ফার্নিচারও আসে। নিউজ, এটাও পরীক্ষায় পাবা। সিনারি, এই শব্দটা পরীক্ষায় থাকে। হোমওয়ার্ক পরীক্ষার মধ্যে থাকে, ঠিক আছে? বাকিগুলো গুরুত্বপূর্ণ। মিউজিক, এটাও মাঝে মধ্যে দেওয়া হয়। তাহলে একটা তথ্য একটু মাথায় রাখবা যে এখানের মধ্যে আমি যে কয়েকটা শব্দ তোমাদেরকে দেখাইলাম, এই কয়েকটা শব্দ হচ্ছে পরীক্ষার জন্য একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? ড্যামেজ, লাগেজ, মানি, টাইম, ডিস্টেন্স, ইনফরমেশন, ফার্নিচার, সিনারি, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, মিউজিক, হোমওয়ার্ক এবং নলেজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা বললাম যে এরা হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। যেহেতু এরা আনকাউন্টেবল নাউন, তার মানে আমরা খুব ভালো করেই জানি, ধরো ফর এক্সাম্পল আমি এখান থেকে একটু মার্ক করলাম, কোনটা মার্ক করব? ধরো এই যে নলেজ, এটাকে মার্ক করলাম। নলেজ যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এই নলেজের সাথে এস বাই এস হবে না, নলেজের পূর্বে আর্টিকেল বসবে না, আবার নলেজের পূর্বে নাম্বারও বসবে না, নলেজের পরের ভার্বটা প্লুরাল হবে না, ভার্বটা হবে সিঙ্গুলার। বিষয়টা বুঝতে পারছো? তো একই কথা বাকি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? এখন এই প্রশ্নটা আমাকে একটু সলভ করে দাও। দেখো আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, কঠিন একটা প্রশ্ন দিয়ে, কেমন? লাইক আচ্ছা, কঠিন না, প্রশ্নটা পারা উচিত আর কি, সহজ কথায়।
আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা দেখতে তাকাও দেখি সবাই 10 নম্বর পেজে 10 নম্বর কোশ্চেন এই যে এই প্রশ্নটা ঠিক আছে এটা একটু সলভ করতে হবে এভরিবডি এটা একটু সলভ করতে হবে দেখো আমরা যখনই পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা দেখব তখন আমাদের প্রথমেই যে বিষয়টা হিট করবে যে আমরা কিন্তু প্রশ্নও পড়বো না ঠিক আছে প্রশ্ন পরে পড়বা তোমার প্রথম কাজ হচ্ছে আগে অপশনগুলোর দিকে তাকাবা যে অপশনগুলোর মধ্যে কি আছে আগে আমরা অপশনগুলোর দিকে তাকাবো ঠিক আছে তো আমি এখানে অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি ইনফরমেশন ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন এটা বেসিক ফর্মে আছে মানে কন্ডিশন মেনেই কিন্তু এটাকে এভাবে রাখা হয়েছে অপশন নাম্বার বি হবে না কেন হবে না বিকজ এখানে আমাদের আর্টিকেল আছে অপশন নাম্বার সি হবে না কেন হবে না বিকজ এখানে এস বাই এস আছে অপশন নাম্বার ডি হবে না অপশন নাম্বার ডি হবে না অপশন নাম্বার ডি হবে না অপশন নাম্বার ডি কেন হবে না বিকজ তুমি দেখো এখানে মধ্যে কিন্তু একটা আর্টিকেল আছে এন তার মানে মানে এখানে ঝামেলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এখানে মধ্যে আর্টিকেল ইউজ করা হয়েছে এখানে এস ইউজ করা হয়েছে এখানেও আর্টিকেল ইউজ করা হয়েছে তো যে কারণে হচ্ছে তিনটা অপশনই কিন্তু বাদ অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা ইয়েস অথবা নো এতটুকু পর্যন্ত প্রশ্ন তোমরা অবশ্য সবাই সঠিক উত্তর দিয়ে ফেলেছো তারপরে এতটুকু পর্যন্ত আমি নিশ্চিত যে এই টপিক থেকে প্রশ্ন আসলে আশা করা যায় তোমরা সবাই কিন্তু অ্যান্সার করতে পারবা আর পরীক্ষার মধ্যে তুমি দেখবা যে মূলত আনকাউন্টেবল ওই কয়েকটা আনকাউন্টেবল থেকেই প্রশ্ন হয় ঠিক আছে মানে আমি যে কয়েকটা দিয়েছি ওই কয়েকটা আনকাউন্টেবল থেকেই প্রশ্ন হয় তাই না ওই যে ড্যামেজ লাগেজ কেমন তারপর হচ্ছে ইনফরমেশন ফার্নিচার নিউজ যে কয়েকটা দিয়েছি একদম আস্থা রাখো এই কয়েকটি মুখস্থ করে ফেলবা এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন পাবা ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্টে আনকাউন্টেবল এর বিষয়টা তো সবাই বুঝতে পেরেছে এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের আজকে ক্লাসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিটারমিনার্স ঠিক আছে ডিটারমিনার্স সো ডিটারমিনার্স এর কনসেপ্ট থেকে আমি তোমাকে একটু আলোচনা করে দেই তারপর হচ্ছে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব যে ক্লাসরুম প্র্যাকটিস দেখতে পাচ্ছ এই ক্লাসরুম প্র্যাকটিস থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আমরা সলভ করব ঠিক আছে আচ্ছা ও ডিটারমিনার্স এ যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন আনকাউন্টেবল বা কাউন্টেবল রিলেটেড একটা প্রশ্ন ধরো এই যে এই প্রশ্নটা আচ্ছা কেউ কি বলতে পারবা যে এটার অ্যানসারটা কি হতে পারে এনিবডি খুবই কনফিউজিং একটা টপিক কিন্তু এটা খুবই কনফিউজিং এনিবডি কেউ কি বলতে পারবা কিনা যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন while he or she is looking for dash anybody আচ্ছা এখানে একজন বলেছো যে স্যার আমি কুমিল্লা ব্রাঞ্চের স্টুডেন্ট ইসমত মুস্তারি আমাদের এইদিকে ইলেকট্রিসিটি নেই মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ক্লাসের রেকর্ডটা কি পাওয়া যাবে কিনা আচ্ছা ইশরাত মুস্তারি ক্লাসের রেকর্ড কিন্তু আসলে আমরা প্রোভাইড করি না মানে ক্লাসের রেকর্ড অবশ্য রাখছি তোমরা নিজেরও দেখতে পাচ্ছ এটা কিন্তু রেকর্ড হচ্ছে আমি নিজেই রেকর্ড করে দিয়েছি কিন্তু এটা সম্পূর্ণভাবে তোমার গার্ডিয়ানকে ব্রাঞ্চে ফোন দেওয়ার পরে যদি হচ্ছে তোমার ব্রাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে রেকর্ডটা তোমাকে হচ্ছে ভিউ করতে দেওয়া হবে কেমন তবে রেকর্ডটা হচ্ছে তুমি ডাউনলোড কিংবা শেয়ার করতে পারবে না কারণ ওই অপশনটা ওখানে থাকবে না শুধু ভিউ করতে পারবে এবং নির্দিষ্ট সময় পরে ওই ভিডিওটা কিন্তু আবার অটোমেটিক্যালি ডিসেবল করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এখানে অ্যানসার কি দেখাচ্ছ বলো দেখি কে কে অ্যানসার দেখাইছো আচ্ছা এ জব আবার কেউ বলেছে না শুধু জব মানে অপশন নাম্বার এ এর পক্ষে ম্যাক্সিমাম দিয়েছে আবার বি এর পক্ষে অনেকে দিয়েছে এ জব আচ্ছা এ আর বি এর মধ্যেই সবাই আছে এ আর বি আচ্ছা এ আর বি আবার কেউ ফারাবি বলেছে সি মানে ওয়ার্কস আচ্ছা আচ্ছা ফাইন আমি তোমাদেরকে এখন একটা বিষয়ের সাথে একটু পরিচয় করাই দিই এই প্রশ্নটা সলভ করতে পারবা না যদি আমি এখন যেটা বলবো সেটা মন দিয়ে না শুনো ঠিক আছে সবাই একটু খেয়াল করে দেখো কনফিউজিং the most confusing uncountables ঠিক আছে আচ্ছা এটা অবশ্য আমাকে একটু বোর্ডে দেখাতে হবে ঠিক আছে দেখা যাক আমি বোর্ডের শিফটিংটা যদি একটু করে দিই আচ্ছা ফাইন আচ্ছা তো তোমরা সবাই এখান থেকে একটু খেয়াল করবা সবাই একটু খেয়াল করো যে ওয়েট আচ্ছা
আচ্ছা ভাই এটা একটু সেট করো তো, বোর্ডটার সামনে একটু নিয়ে যান ক্যামেরাটা। দেখা যাবে না তো। ওকে, আর এত নিতে হবে না। ক্যামেরাটা ঠিক করেন, সেট করেন, এই যে দেখে দেখে সেট করেন, কেমন? দেখে দেখে সেট করেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে না? আচ্ছা, বোর্ড লাগবে বিকজ এটা আমি আজকে পুরো সেটআপ করে দিয়ে দেবো, বুঝছেন ভাই, যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। এটা ঠিক আছে। হ্যালো, আচ্ছা আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ কিনা, ভয়েস কি শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানাইতে হবে। ভয়েস কি শুনতে পাচ্ছ সবাই? এটা ওকে আছে না? আচ্ছা তাহলে এটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা সবাই ভয়েস যেটা শুনতে পাচ্ছ, ওকে ফাইন। মার্কেটটা করে আছে ব্রো, এটা শোনা, এইটা কি এটা ভাই এটা বলতে আছে জি স্যার, হ্যাঁ এটা শোনা আছে, এটা শোনা। আচ্ছা আমি এখানে আমাদের লিখবো যে মোস্ট কনফিউজিং আনকাউন্টেবলস। আচ্ছা লেখা কি দেখা যাচ্ছে? দেখি তো, মোস্ট কনফিউজিং আনকাউন্টেবলস, না 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 লেখা তো দেখা যাচ্ছে না। লেখা তো লেখা কি পরিষ্কার? আমি নিজেই তো আমার লেখা দেখতে পাচ্ছি। আর সবাই কি লেখা দেখতে পাচ্ছ? এভরিথিং ইজ ক্লিয়ার। কেউ বলতেছে না, কেউ বলতেছে হ্যাঁ, বাট আমি তো নিজেই দেখতে পারতেছি না, ও দেখতে পারতেছে কিভাবে? দেখি তো, এটা ক্যামেরায় প্রবলেম আছে। আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু হচ্ছে তোমার এটা কাজ করতেছে না, সো কিছু করার নাই। আচ্ছা আচ্ছা ভাইরা, আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে তোমার আমাদের হয়তো বোর্ডের সেটআপটা ঠিকমতো হয়নি এখন পর্যন্ত। তোমরা আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ? ভয়েস কি এখন ঠিক আছে কিনা? আশা করি ভয়েস শুনতে পাচ্ছ, রাইট? আচ্ছা মানে আমাদের ওখানে সেটআপটা এখনো হয়নি আর কি, মানে বোর্ডটা ঝাপসা আসতেছে, তো যে কারণে আমার বোর্ডটা হলে একটু ভালো হতো, বাট সমস্যা নাই, আমি এখান থেকে দেখাচ্ছি। তো দেখো এখানের মধ্যে আমি লিখেছি যে মোস্ট কনফিউজিং আনকাউন্টেবল নাউন্স, ঠিক আছে? আমি একটু শেয়ার স্ক্রিন দিয়ে দিচ্ছি। মোস্ট কনফিউজিং আনকাউন্টেবল নাউন্স, সবাইকে দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তো মনে রাখবা যে কিছু নাউন আছে যারা কাউন্টেবল হয় আবার আনকাউন্টেবল হয়। আমি আবারও বলছি যে কিছু নাউন আছে যারা কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। যেমন ধরো জব, আমরা জানি যে এ জব এটা কাউন্টেবল। জবস জবস এটাও কাউন্টেবল, কিন্তু ওয়ার্ক এটা কিন্তু আনকাউন্টেবল। তার মানে এই তিনটার বাংলা কিন্তু সেম। এ জব মানে কাজ, জবস মানে কাজ, ওয়ার্ক মানে কাজ, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এ জব যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো কাউন্টেবল, শুধু জবস থাকে এটাকেও বলবো কাউন্টেবল, কিন্তু যদি ওয়ার্ক থাকে এটাকে আমরা বলবো আনকাউন্টেবল। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এরকম আরো কিছু শব্দ আছে, মানে আরো কিছু নাউন আছে। যেমন ধরো হচ্ছে তোমার ট্রাফিক, এই যে ট্রাফিক, আর হচ্ছে ট্রাফিক জ্যাম। যেমন ধরো আমি লিখলাম যে এ ট্রাফিক জ্যাম, এ ট্রাফিক জ্যাম। আবার ধরো আমি লিখলাম যে ট্রাফিক জ্যামস, ঠিক আছে? তো খেয়াল করবা এ ট্রাফিক জ্যাম কিন্তু কাউন্টেবল, ট্রাফিক জ্যামস হচ্ছে কাউন্টেবল, কিন্তু শুধু ট্রাফিক যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে আনকাউন্টেবল। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখবা আর কি। তো এখন এখানের মধ্যে সেরকমই একটা প্রশ্ন আসলে এখানে করা হয়েছে যে কিছু নাউন আছে যারা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হয়।
কিন্তু দেখতে দুই রকম আর কি। তো এখানে মধ্যে লেখা আছে যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়েন হি অর শি ইজ লুকিং ফর ড্যাশ। অর্থাৎ বেকারত্ব দূর করার উপায় হচ্ছে অর্থের যোগান দেয়া যখন একটা মানুষ ড্যাশ খুঁজে। যে বেকার সে কি খুঁজবে? সে কিন্তু জাস্ট একটা কাজ খুঁজবে। তো কাজ খোঁজা মানেই হচ্ছে একটা কাজ মানে কিন্তু হচ্ছে তোমার এই যে এ জব। মনে রাখবা কাউন্টেবল যে জব এটাকে কখনো এইভাবে লেখা যাবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি এভাবে ইউজ করতে পারবে না, ঠিক আছে? কেন ইউজ করতে পারবে না? তার কারণটা আমরা জানি যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি কিন্তু আমরা পড়েছিলাম যারা হচ্ছে এই যে এরকম কমন নাউন যারা আছে এই কমন নাউন গুলার কখনো কিন্তু আর্টিকেল ছাড়া বসে না অথবা এস বা ইএস ছাড়া বসে না। তারপরে জবের আগে হয় তোমাকে আর্টিকেল ইউজ করতে হবে অথবা জবের সাথে তোমাকে এস বা ইএস সেট করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন। তো এই কারণে আমরা এখানের মধ্যে এটাও বলতে পারবো না। আচ্ছা, আর অপশন নাম্বার সি বলা যাবে না কারণ আমরা জানি আনকাউন্টেবল এর সাথে এস বা ইএস হয় না। তো যে কারণে ওয়ার্কের সাথে এস এটা দেয়া যাবে না। আবার আনকাউন্টেবল এর পূর্বে আর্টিকেল বসে না, যে কারণে ওয়ার্কের পূর্বে এ এটাও বলা যাবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এ জব। আচ্ছা, তো যাই হোক এই একটা কন্টেন্ট আমাদের বাকি ছিল আর কি। তো এখন আমরা হচ্ছে আমাদের ডিটারমিনার্স এই কনসেপ্টটা নিয়ে এখন হচ্ছে আমরা আলোচনা করতে পারি। তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি থাকো বিকজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রায় প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়, ঠিক আছে? কনসেপ্ট অফ ডিটারমিনার্স। সো আমি চলে যাচ্ছি যে কনসেপ্ট অফ ডিটারমিনার্স। কনসেপ্ট অফ ডিটারমিনার্স। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ডিটারমিনার্স বলতে মূলত আমরা কি বুঝি? হোয়াট ডাজ মিন বাই ডিটারমিনার্স? কেউ কি বলতে পারবা কিনা যে হোয়াট ডাজ মিন বাই ডিটারমিনার্স? মানে ডিটারমিনার্স বলতে আসলে আমরা বুঝিটা কি? আচ্ছা, একজন লিখেছে 7 নাম্বারটা বুঝো নাই। 7 নাম্বার কোনটা দেখি? 7 নাম্বার কি প্রশ্নের 7 নাম্বার? 7 নাম্বার কোনটা? আনএমপ্লয়েড, এটা। আচ্ছা, এটার বাংলা করো তো। তুমি লিখেছো মোমেন আহমেদ। মোমেন আহমেদ সে প্রাইভেটলি টেক্সট করেছে, 7 নাম্বারটা বুঝে নাই। 7 নাম্বারটা হচ্ছে এটা অর্থ অনুযায়ী তোমাকে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা বাছাই করতে হবে। কিছু নাউন আছে যারা কাউন্টেবল হয় আনকাউন্টেবল হয়, মিনিং সেম আর কি। যেমন ধরো এ জব, জব এটা কাউন্টেবল, ওয়ার্ক এটা হচ্ছে আনকাউন্টেবল। তুমি যদি কাউন্টেবলটা নাও তার মানে তুমি একটা কাজের কথা বলতেছো, এ জব মানে একটা কাজ। আর তুমি যদি আনকাউন্টেবল বলো ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে দুনিয়ার সকল কাজ। তো যেই ছেলেটা বেকার আছে সে কিন্তু দুনিয়ার সকল কাজ চায় না, সে জাস্ট একটা কাজ চায়। একটা কাজ চাই দেখেই আমাকে বলতে হবে এ জব, আমি এখানে এ ওয়ার্ক বলতে পারবো না। ওয়ার্ক বললে তো দুনিয়ার সকল কাজ হয়ে গেল, মিনিং চেঞ্জ হয়ে গেল, সেন্টেন্সের মিনিং ঠিক রাখতে হবে। তার মানে এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে মিনিং বেস কোয়েশ্চেন। এই যে এই প্রশ্নটা 7 নম্বর যে কোয়েশ্চেনটা এটা মিনিং বেস কোয়েশ্চেন। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে নাউন থেকে মিনিং অনুযায়ী প্রশ্ন হয়, আবার নাউন থেকে কিন্তু গ্রামাটিক্যাল ওয়েতেও প্রশ্ন হয়। দুটো ওয়েতেই কিন্তু নাউন থেকে প্রশ্ন হয়। কিছু প্রশ্ন আমরা অপশন দেখলেই সলভ করতে পারবো, আবার কিছু প্রশ্ন অপশন কেন বাংলা করলেও অনেক সময় মিলানো সম্ভব হয় না। বুঝতে পারছো? তো এই দুইটো ক্যাটাগরির সাথে কিন্তু আমরা প্র্যাকটিস করতে 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 ইনশাআল্লাহ একটা সময় ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি যে কনসেপ্ট অফ ডিটারমিনার্স এর মধ্যে মূলত আমরা ছিলাম যে ডিটারমিনার্স বলতে আসলে আমরা বুঝিটা কি। তো মনে রাখবা আমি যদি এইভাবে বলি যে আই লাইক বয়, ঠিক আছে? আমি মানে এটা কেমন দেখায়, ঠিক আছে এটা বাদ দিলাম। ধরো আমি এই জায়গাটার মধ্যে দিলাম যে আই হ্যাভ লাইক হচ্ছে ম্যাঙ্গো, অথবা আই বট ম্যাঙ্গো, আই বট ম্যাঙ্গো। আচ্ছা, এটা কি ঠিক আছে কিনা? সেন্টেন্সটা কি ঠিক আছে? আই বট ম্যাঙ্গো এটা কি ঠিক আছে কিনা? এনিবডি? আচ্ছা, লেকচারশিট থেকে তুমি কতটুকু পড়বা সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লাসের শেষে টাকা দিব, এখন না, একটু ওয়েট করতে হবে। ক্লাসের শেষে লেকচারশিট থেকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব যে কোনটা কোনটা কিভাবে পড়বা বলে দিব। আচ্ছা, তো বাচ্চারা সবাই একটু খেয়াল করো, আমরা শুধু ম্যাঙ্গো বললে কিন্তু সেন্টেন্সটা হবে না, কারণ ম্যাঙ্গো কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে? আম এটা কিন্তু একটা কমন নাউন। তো কমন নাউনের পূর্বে অবশ্যই আমাকে ডিটারমিনার ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ডিটারমিনার, কমন নাউনের পূর্বে অবশ্যই আমাদেরকে ডিটারমিনার ইউজ করতে হবে। তো ডিটারমিনার মানে হচ্ছে ধরো আমি এখানের মধ্যে বললাম আই লাইক দা ম্যাঙ্গো, আই বট দা ম্যাঙ্গো। তুমি যখন এখানে দা ইউজ করেছো এই দা দ্বারা কিন্তু ম্যাঙ্গোটাকে নির্দিষ্ট করা হলো। আবার ধরো তুমি বলতে পারো আই বট এ ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাকে অনির্দিষ্ট করা হলো। তুমি বলতে পারো আই বট দোজ ম্যাঙ্গোস, ঠিক আছে? দোজ ম্যাঙ্গোস, এটাও কিন্তু তোমার নির্দিষ্ট করা হলো। তুমি বলতে পারো আই লাইক সাম ম্যাঙ্গোস, নির্দিষ্ট করা হলো। তুমি বলতে পারো আই বট
আই বট এ লট অফ ম্যাঙ্গোস, এ লট অফ ম্যাঙ্গোস, এখানেও ম্যাঙ্গোসটাকে কিন্তু নির্দিষ্ট করা হলো। তার মানে কোন একটা নাউনের আগে, যেমন ধরো আমাদের এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস এটা একটা নাউন। এই নাউনের আগে তুমি খেয়াল করো যে আমরা এরকম কিছু শব্দ প্লেস করে এই নাউনটাকে কিন্তু আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করতেছি। তো নাউনের পূর্বে তুমি যে শব্দটা ইউজ করে নাউনটাকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে প্রকাশ করো, তো সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। যেমন ধরো আর্টিকেল এ এন ডি, এরা সবাই কিন্তু ডিটারমিনার। তারপর ধরো ফিউ, লিটল, এরা কিন্তু ডিটারমিনার। এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এরা কিন্তু ডিটারমিনার। মেনি এবং মাচ, এরাও ডিটারমিনার। তারপর ধরো ইচ, এভরি, আইদার, নাইদার, এরাও কিন্তু ডিটারমিনার হিসেবে ফাংশন করতে পারে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে নাউনের আগে যেই শব্দ বসে নাউনটাকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে প্রকাশ করে সেই শব্দটাকে কিন্তু আমরা বলি যে এটা ডিটারমিনার। এবং এই ডিটারমিনারের ব্যবহার বিধি থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়। মেনি এবং মাচ এখান থেকে প্রশ্ন হয়। এ লট অফ, লটস অফ এখান থেকে প্রশ্ন হয়। প্ল্যান্টি অফ থেকে হয়। ফিউ এবং লিটল এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো সেট হয়। তো আমরা এরকম কিছু ডিটারমিনারের কনসেপ্ট নিয়ে এখন একটু আলোচনা করব, সবাই একটু মন দিয়ে খেয়াল করবা। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে আমি একটু বলে রাখি, ধরো আমাদের ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে ফিউ ভার্সেস লিটল। ফিউ ভার্সেস লিটল। আচ্ছা, মনে রাখবা, কেউ কি আমাকে বলতে পারবা যে ফিউ এর টোটাল আইটেম কয়টা? কেউ কি বলতে পারবা যে টোটাল আইটেম কয়টা হতে পারে? ফিউ, মাইক্রোফোনটা যে ঠিক নাই, স্পিকারটা ঠিক নাই, কথা শুনতে পাই না। এটাকে আগে টেস্ট করছিলেন? এখানে মিউজিক শোনা যায়? তো ঠিকই আছে। আচ্ছা, দেখি তো। আচ্ছা, ঐশী, ঐশী তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঐশী, হ্যাঁ তুমি তো শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। তো প্রবলেম হচ্ছে আমি কেন শুনতে পাচ্ছি না? আচ্ছা, এক মিনিট দাঁড়াও তো একটু। প্রবলেমটা কি হলো? মাইক্রোফোন, স্পিকার, ঠিক আছে। হ্যাঁ ঐশী, তুমি কি এখন জি শুনতে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন আমি তোমাকে শুনতে পাচ্ছি, রাইট। আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো তো আপু যে ফিউ এর টোটাল আইটেম কয়টা হতে পারে? স্যার 6টা। 6টা। আর লিটলের কয়টা হতে পারে? লিটল জানি 10টা। না স্যার। 10টা, মেবি 10টা মেবি। 10টা। আচ্ছা, তাহলে আবার বলো, ফিউ হচ্ছে 5টা, তাই না? 6টা বলছি আমি। তো 6টা বলছো। আর লিটল হ্যাঁ। কয়টা? 20টা। না, ও আচ্ছা 10। আচ্ছা, 10টা। আচ্ছা আচ্ছা, এইয়া। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমি আরো একজনকে একটু প্রশ্ন করব। লাইক হচ্ছে তোমার ইভা, তুমি কি শুনতে পাচ্ছ? ইভা, হ্যাঁ ইভা শুনতে পাচ্ছ? বলবে কি মারা গেছে নাকি সবাই? বুঝলাম মারা গেছে। তারপর হচ্ছে তোমার জেসিয়া হাসান, জেসিয়া হাসান, তানভীর আহমেদ, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? মারিয়া জান্নাত, মিথিলা আহমেদ, আপনারা কি শুনতে পাচ্ছেন? এই রেসপন্স না করলে তো ক্লাসে তো আমি ব্লক করে দিব। মাহিম হোসেন, মাহিম হোসেন শুনতে পাচ্ছ? ফারাবি, ফারাবি শুনতে পাচ্ছ? ওরা মনে হয় ইউজ টু রাইট আসলে, নেগেটিভ ইউজ টু না খুব সম্ভব। আচ্ছা, আমি একটু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে একটু আগে তোমরা হয়তো খেয়াল করছো যে ঐশী, ওকে যখন আমি রেসপন্স করতে বললাম সে কিন্তু চমৎকারভাবে রেসপন্স করেছে। এবং এটা মূলত হচ্ছে আমি আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটা নেওয়ার ট্রাই করি। মানে অনলাইন ক্লাস বলতে যেটা বোঝায়, সেই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। তোমরা হয়তো অনেকে বুঝে উঠতে পারতেছো না যে কিভাবে আনমিউট করে কথা বলতে হয়, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা হতে পারে। তো এই বিষয়ে আমরা একটা টিউটোরিয়াল আপলোড করে দিব। তো তোমাকে ওভাবেই কিন্তু আসলে একটু ক্লাসে পার্টিসিপেট করতে হবে, কারণ ক্লাসটা যাতে খুব এক কেন্দ্রিক না হয়, ক্লাসটা অবশ্যই ইন্টারেক্টিভ হতে হবে, যে তুমিও কথা বলবা আমিও কথা বলবো, ঠিক আছে? তা না হলে তো আসলে এটা খুব বোরিং একটা ক্লাসে কনভার্টেড হয়ে যাবে। আচ্ছা, এনিওয়ে, তো এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে ফিউ এবং লিটল, মনে রাখবা এরা এরা কিন্তু দুইজনই ডিটারমিনার। তো এই ক্ষেত্রে একটা কথা আছে যে ফিউ, ফিউ যুক্ত যত ডিটারমিনার আছে এদের পরে কিন্তু বসবে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল
নাউন। আর লিটল যুক্ত যত ডিটারমিনার আছে এদের পরে বসবে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তার মানে ফিউ যুক্ত যা যা কিছু আছে এদের পরে হবে প্লুরাল নাউন, আর লিটল যুক্ত যা যা কিছু আছে এদের পরে হবে আনকাউন্টেবল নাউন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফিউ এর আইটেম কয়টা? মনে রাখবা ফিউ এর টোটাল 5টা আইটেম আছে। যেমন ফিউ এটা একটা আইটেম, এ ফিউ, only a few, very few, not a few, not a few। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিউ এর টোটাল আইটেম হচ্ছে 5টা, ফিউ, এ ফিউ, only a few, very few, not a few। এটা খাতার মধ্যে লিখে নাও, সবাই খাতার মধ্যে একটু লিখে নাও যে ফিউ এর টোটাল আইটেম হচ্ছে এই 5টা, ফিউ, আ ফিউ, only a few, very few, not a few। আচ্ছা খাতায় লিখেছো কি? লেখা হয়ে গেলে একটু কমেন্ট করবে ডান। যদি লেখা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে লিখবা ডান। গ্যালাক্সি J7 Pro, মাইন্সের নাম হচ্ছে গ্যালাক্সি J7 Pro। ভাই রে ভাই তুমি আসলেই একটা প্রো। আচ্ছা মোমো, আচ্ছা সবাই লিখেছো, থ্যাংক ইউ। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো এই যে ফিউ এর যে টোটাল আইটেম দেখতে পাচ্ছ, তো আমাকে একটু বলো তো এদের পরে কি সিঙ্গুলার নাউন হয় নাকি প্লুরাল নাউন হয়? ফিউ যুক্ত যাদেরকে দেখতে পাচ্ছ এদের পরে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? যে কোনো একজন একটু কমেন্ট বক্সে জানাও সিঙ্গুলার নাকি প্লুরাল। মার্জিয়া হাসান ঐশী প্লুরাল, থ্যাংক ইউ ভেরি মাচ। মেহজাবিন মুনা, থ্যাংক ইউ ভেরি মাচ। এদের পরে হচ্ছে প্লুরাল। তার মানে ধরো আমি যদি বলি যে ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এটা কিন্তু ভুল, তোমাকে বলতে হবে ফ্রেন্ডস। একইভাবে তুমি বললা অনলি আ ফিউ ফ্রেন্ড, এটাও কিন্তু ভুল, তোমাকে বলতে হবে ফ্রেন্ডস। ভেরি ফিউ ফ্রেন্ড, এটাও কিন্তু ভুল, বলতে হবে ফ্রেন্ডস। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ফিউ যুক্ত যত আইটেম আছে এদের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু অবশ্যই প্লুরাল নাউন হবে, এটা সিঙ্গুলার নাউন হবে না। আর এখন আরেকটা কথা আছে, এই যে ফিউ যুক্ত শব্দগুলা এদের এক একটার বাংলা মিনিং কিন্তু এক এক রকম। তার মানে এখানে ট্রান্সলেশন যদি আসে এবং তুমি যদি এদের মিনিং না জানো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে ভুল করে ফেলবা। সো দেখো এই যে ফিউ এর যে টোটাল 5টা আইটেম এটার 5টা বাংলা মিনিং হতে পারে, 5 ধরনের বাংলা মিনিং হতে পারে। ও আচ্ছা বাংলা ফন্ট ইনস্টল করা হয়নি? কাজ করছেন, আচ্ছা ঠিক আছে। এই বাচ্চারা একটা খেয়াল করো, মানে এটা যেহেতু ফার্স্ট ক্লাস এখানে মধ্যে তোমার ফন্ট ইনস্টল করা হয়নি বাংলাটা, এটা একটু আমাদের টেকনিক্যাল প্রবলেম। আমি মুখে বলে দিচ্ছি, আশা করি লেকচার নাম্বার 2 থেকে তোমাদের হচ্ছে একই সাথে তোমার আমার এই কম্পিউটারটাও ইউজ করা হবে, জুম ইউজ করা হচ্ছে, একই সাথে বোর্ড ইউজ করা হবে এবং তোমাদের সবাইকে ইন্টারঅ্যাকশন করতে হবে, মানে ইন্টারেক্টিভ ওয়েতে তোমাকে ক্লাসে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কথা বলতে হবে, ঠিক আছে? সহজ কথায় কথা বলবা। আচ্ছা তো ফিউ, এখন আমাকে একটু বলো তো ফিউ এটার বাংলাটা কি হতে পারে? খাতার মধ্যে একটু লিখে নাও। ফিউ মানে হচ্ছে নাই, নাই বললেই চলে বা নাই, একটু লিখে নিও। আমি আবারও বলছি ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে বা নাই। এ ফিউ অল্প, এ ফিউ হচ্ছে অল্প। ওকে থাকলে জাস্ট আমি শিফট করব না, যদি ওকে থাকতো শিফট করে ধাম করে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা ফিউ মানে হচ্ছে নাই, এ ফিউ মানে হচ্ছে অল্প, only a few, only a few খুবই অল্প, খুবই অল্প, very few সুনির্দিষ্ট, very few সুনির্দিষ্ট। তারপর not a few কম নয়, not a few কম নয়, not a few ওটা পাশে লেখো কম নয়। আচ্ছা তাহলে এখন আমি 5টা মিনিং বলেছি। ফিউ মানে হচ্ছে নাই, এ ফিউ অল্প, only a few খুবই অল্প, very few সুনির্দিষ্ট, not a few নাই কম নয়, কম নয় মানে হচ্ছে বেশি। যেমন ধরো আমি যদি বলি যে আমার শত্রু কিন্তু কম না, আমার শত্রু কিন্তু কম না, তার মানে আমাকে বলতে হবে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, সরি আই হ্যাভ নট এ ফিউ এনিমিস। তারপর ধরো আমি বললাম আমার কাছে খুবই অল্প সংখ্যক বই আছে, খুবই অল্প, খুবই অল্প মানে কি? খুবই অল্প মানে হচ্ছে ভেরি ফিউ, তখন তুমি বলবা আই হ্যাভ ভেরি ফিউ বুকস। তুমি বললা আমার কাছে ধরো অল্প সংখ্যক, সরি খুবই মানে আমি যদি বলি খুবই অল্প তাহলে বলতে হবে অনলি আ ফিউ, খুবই অল্প মানে কি? অনলি আ ফিউ।
আর আমি যদি বলি ভেরি ফিউ, এর মানেটা হয়ে যাবে আবার সুনির্দিষ্ট সংখ্যক। অর্থাৎ তুমি বললা যে আমার কাছে জাস্ট এই কয়েকটা বই আছে, বা আমার কাছে স্পেসিফিক পরিমাণ বই আছে বা সুনির্দিষ্ট সংখ্যক বই আছে, তখন তুমি বলবা আই হ্যাভ ভেরি ফিউ বুকস। বিষয়টা বুঝছো? আচ্ছা, আমার কাছে কোনো বই নাই, এই যে দেখো এখানের মধ্যে অপশন প্রথম যেটা দেখতে পাচ্ছ ফিউ, শুধু ফিউ, যেটা এর মানে হচ্ছে নাই, নাই বললেই চলে। আমার কাছে কোনো বই নাই, তখন তুমি বলবা যে আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ ফিউ বুকস। আই হ্যাভ ফিউ মানে হচ্ছে আমার কাছে নাই, বা নাই বললেই চলে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই যে ফিউ এর যেমন 5টা আইটেম তোমরা দেখতে পাচ্ছ, ফিউ এর আইটেম কয়টা? 5টা। তাহলে ঠিক একইভাবে লিটল এর আইটেমও কিন্তু 5টা। বুঝতে পারছো? তো লিটল এর 5টা আইটেম কি কি সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লিটল এর আইটেম গুলো হচ্ছে এই যে লিটল, আ লিটল, অনলি আ লিটল, ভেরি লিটল, আর এটা হচ্ছে তোমার নট আ লিটল। তাহলে একটু খেয়াল করে দেখো, লিটলের আইটেম হচ্ছে তোমার এই 5টা। কি কি বলো দেখি? লিটল, আ লিটল, অনলি আ লিটল, ভেরি লিটল, নট এ লিটল। এই যে 5টা আইটেম, এই 5টা আইটেম আই জে এম ডাব্লিউ, স্ক্রিনের মধ্যে দাগাদাগি করতেছো, এই কাজটা করবে না। মানুষের নাম আই জে এম ডাব্লিউ, ভাই এলিয়েনে ভরা দেখতেছি পুরো একদম। তো একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে আমি দিলাম যে লিটল, আ লিটল, অনলি আ লিটল, ভেরি লিটল, নট এ লিটল। সবাইকে লিখছো? আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে একটু ডান দিও। লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে একটু জানাও যে লেখা হয়েছে। লিটল, এ লিটল, অনলি এ লিটল, ভেরি লিটল, নট এ লিটল। লিখেছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ডান দিয়েছো, তারপরে লিখেছো। তো একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে তুমি যে দেখতে পাচ্ছ লিটল, এই লিটল মানে কি জানো? লিটল মানে হচ্ছে নাই, এ লিটল অল্প, অনলি এ লিটল খুবই অল্প, ভেরি লিটল সুনির্দিষ্ট, নট এ লিটল কম নয়। তার মানে ফিউ এর বাংলা মিনিং আর লিটল এর বাংলা মিনিং কিন্তু সেম। অতএব আমাকে এখানে নতুন করে আর কোনো বাংলা লেখার দরকার নেই, ঠিক আছে? কারণ ফিউ এর বাংলা মিনিং, লিটল এর বাংলা মিনিং সেম, নতুন করে কোনো বাংলা লেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, শুধু আমাদের মনে রাখতে হবে যে ফিউ এর আইটেম 5টা, লিটল এর আইটেম 5টা। ফিউ এর পরে বসে প্লুরাল কাউন্টেবল নাউন, আর লিটল এর পরে বসে আনকাউন্টেবল নাউন। দ্যাটস ইট। আরেকটা তথ্য একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে লিটল যুক্ত যা যা কিছু দেখতে পাচ্ছ, এদের একটা কম্পারেটিভ ফর্ম আছে। এই কম্পারেটিভ ফর্মটাকে আমরা বলি হচ্ছে লেস। এই দেখো কম্পারেটিভ ফর্মটা কি? কম্পারেটিভ ফর্মটা হচ্ছে লেস। তার মানে এ লিটল, অনলি এ লিটল, ভেরি লিটল সবারই একটাই কম্পারেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে লেস। আমি তোমাকে যদি বলি যে নট এ লিটল, এটার কম্পারেটিভ ফর্মটা কি হবে? তুমি বলবা লেস। তারপর অনলি এ লিটল, কম্পারেটিভ ফর্মটা কি হবে? তুমি বলবা লেস। তার মানে এই 5টার জন্য একটাই কম্পারেটিভ ফর্ম, সেটা হচ্ছে লেস। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আর উপরের দিকে যদি আমরা একটু দেখি, এই যে ফিউ, তো ফিউ এর যে আইটেম গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে ফিউ এর টোটাল আইটেম 5টা আইটেম, এই 5টা আইটেমের জন্য একটাই কম্পারেটিভ ডিগ্রি, সেই ডিগ্রিটা হচ্ছে তোমার ফিউ আর। তাহলে আমরা এখানের মধ্যে একটু লিখে রাখবো ফিউ আর, ফিউ আর, ঠিক আছে? তার মানে ফিউ যুক্ত সবার একটাই কম্পারেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে ফিউয়ার, আর লিটল যুক্ত সবার একটাই কম্পারেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে লেস। এখন আমরা এখান থেকে একটা বা দুটো প্রশ্ন আমরা একটু সলভ করবো লেকচার শিট থেকে, ঠিক আছে? আমি একটু লেকচার শিটে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের লেকচার ম্যাটেরিয়ালস। তো দেখা যাক আমরা এখান থেকে একটু সলভ করতে পারি কিনা। 5 নাম্বার কোশ্চেনটার দিকে সবাই একটু তাকাও। কোশ্চেন নাম্বার 5, এভরিবডি 5 নাম্বার প্রশ্নটার দিকে সবাই একটু তাকাবা। এই যে 5 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ 5 নাম্বার কোশ্চেন। আচ্ছা, বলো দেখি অ্যানসার কোনটা হতে পারে? চিন্তা করে উত্তর আমাকে বলতে হবে। ও, আরেকটা তথ্য একটু মাথায় রাখবা, আরেকটা তথ্য একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে এই যে একটা লিস্ট করে দিয়েছিলাম, এই যে একটা লিস্ট করে দিয়েছিলাম, সবাই দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স একটা লিস্ট করেছিলাম। এই লিস্ট থেকে এখানে আরেকটা শব্দ তোমাকে একটু অ্যাড করতে হবে, ইকুইপমেন্ট। এই যে এই শব্দটা একটু অ্যাড করে দিতে হবে, ইকুইপমেন্ট, ঠিক আছে? এই যে এটা ইকুইপমেন্ট, এই কথাটাকে একটু অ্যাড করে দাও। এভরিবডি ইকুইপমেন্টটাকে একটু অ্যাড করে দাও। তার মানে ইকুইপমেন্ট হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এই যে ড্যামেজ, লাগেজ, কেমন, তারপর নিউজ, পোয়েট্রি, হোমওয়ার্ক, নলেজ, এগুলো তোমরা যেখানে লিখছিলা সেখানে আরেকটা শব্দ যোগ করে নাও, সেটা হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? ইকুইপমেন্ট। আচ্ছা, এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো যাই হোক, এই যে 5 নাম্বার কোশ্চেন, আমি তোমাদেরকে বলেছিলাম যে 5 নম্বরের সঠিক উত্তরটা কি আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে জানাতে হবে। এই যে কোশ্চেন নাম্বার 5, এটা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাতে হবে। 5 নাম্বার কোশ্চেন আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানাও এভরিবডি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এখানের মধ্যে
ওকে, আচ্ছা। তো এখানে একটা বিষয় একটু দেখো যে আমরা অপশন নাম্বার, এই যে অপশন নাম্বার এ কিন্তু আমরা শুরুতে বাদ দিয়ে দিব। অপশন নাম্বার এ এটা আমরা শুরুতে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা ক্রস, অপশন নাম্বার এ ক্রস। এটা আমরা কেন বাদ দিব? অপশন নাম্বার এ এটা আমরা কেন বাদ দিব? তার কারণটা হচ্ছে এখানে দেখো ফিউ এর পরে কিন্তু প্লুরাল নাউন বসার কথা, এখানে আছে সিঙ্গুলার নাউন। আমরা জানি ফিউ এর পরে প্লুরাল নাউন হয়, বাট এখানে সিঙ্গুলার নাউন আছে, এই কারণে এটা বাদ। অপশন নাম্বার বি এটা হতে এটা হতে পারতো। দেখো এখানে এ ফিউ এর পরে কিন্তু প্লুরাল নাউন আছে, টাইলস, দেখতে পাচ্ছ? এটা হতে পারতো, বাট আমি এটাও নিতে পারবো না, এটাও বাদ। এটা কেন বাদ? কারণ এই যে ইকুইপমেন্ট দেখতে পাচ্ছ, ইকুইপমেন্ট কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। এই দেখো এখানে এস হয়েছে, ইকুইপমেন্টস দিয়েছে, ইকুইপমেন্টস। যে কোনো অপশন নাম্বার বিও বাদ। আচ্ছা, অপশন নাম্বার সি তে যাও। অপশন নাম্বার সি তে এই যে এ ফিউ এর পরে প্লুরাল নাউন আছে, টাইলস। আবার দেখো এখানে ইকুইপমেন্ট, এটা কিন্তু সঠিকভাবে বসেছে, ইকুইপমেন্টের সাথে কোনো এস বাই এস কিন্তু নাই। খেয়াল করছো? তার মানে অপশন নাম্বার সি হইতে পারে। আর অপশন নাম্বার ডি তে খেয়াল করে দেখো, অপশন নাম্বার ডি তে আছে অনলি ফিউ। এই দেখো এই যে এখানে আছে অনলি ফিউ। আর তোমরা সবাই জানো যে অনলি ফিউ বলে কিন্তু কোনো টার্ম আমি তোমাকে পড়াই নাই, আমি তোমাকে পড়িয়েছিলাম অনলি এ ফিউ। তোমাদের মনে আছে কিনা? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম অনলি এ ফিউ। এই দেখো এখানের মধ্যে কিন্তু অলরেডি লেখা আছে, এই যে আমাদের এখানের মধ্যে কিন্তু অনলি ফিউ বলে কোনো টার্ম ছিল না, এখানের মধ্যে ছিল অনলি এ ফিউ। বুঝতে পারছো? আচ্ছা, তো সব দিক বিবেচনা করে আমরা বুঝতেই পারতেছি এখানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা। এখানের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। সব দিক বিবেচনা করে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে এতটুকু পর্যন্ত যে আমি তোমাদেরকে বললাম, তোমরা কি কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ফাইন। আচ্ছা, আরেকটা কনসেপ্ট এখন আমি তোমাকে একটু দেখাবো, তারপর হচ্ছে আমি লেকচার শিটে একটু ব্রিফ করব। এরপর আজকের জন্য আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিয়ে আজকের জন্য ক্লাসটা শেষ করব, কারণ এরপরে কিন্তু আরো একটা ব্যাচ আছে, ঠিক আছে? আচ্ছা, আর পরবর্তী ক্লাস মানে লেকচার নাম্বার 2 থেকে কিন্তু ইনশাআল্লাহ আমাদের অন টাইমে ক্লাস শুরু হবে, মানে 8:30 মানে 8:30টার সময় ক্লাস শুরু হবে। আজকে আমার ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে, আমি যদিও অন টাইমেও এসেছিলাম, আমি প্রায় 8টা 8:30টার সময় ক্লাস, আমি 8টার সময় এসেছি, কিন্তু এখানে টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, ঠিক আছে? টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়েছে। আর অনলাইন প্রোগ্রামের বিষয় হচ্ছে এখানে মানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, মানে একদম 100% যে আমরা এখানের মধ্যে মানে ইয়া করতে পারবো সেটা আমি বলতে পারবো না, মানে কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, গ্যালাক্সি J7 মানে সাউন্ড প্রবলেম কি, এটা কি ইচ্ছাকৃতভাবে লেখো নাকি যে সাউন্ডের প্রবলেম হচ্ছে? আচ্ছা, তুমি কি জানো যে আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার কিন্তু, ঠিক আছে? মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার, নিজে নিজে শিখছি। তো এটা মাথায় রাখবা, সাউন্ড ঠিকই আছে, সাউন্ডে কোনো প্রবলেম নেই, কারণ আমার এখানের মধ্যে সাউন্ডটা কিন্তু ট্রান্সমিট করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে। আর সাউন্ডের প্রবলেম হলে এখানে সাউন্ডের ইয়াটা ট্রান্সমিশনটা যেত না ঠিকঠাক মতো। তারপরেও তুমি যদি বলেছো, আমি এটাকে আরেকটু হাই করে দিচ্ছি। এখন কি শুনতে পাচ্ছ কিনা? এখন কি শুনতে পাচ্ছ? গ্যালাক্সি J7। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, আগেরটাই ভালো ছিল, আগেরটা ভালো থাকলে আমি আগেরটাও দিয়ে দিচ্ছি। এই যে আগেটা দেওয়া হয়েছে। এখন কি শুনতে পাচ্ছ কিনা? এখন ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? মেনে যাবেন মনে? হ্যাঁ, সবাই বলছে ঠিক আছে। তুমি মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ করে এসে তুমি তোমার নামও তো দাও নাই এখানের মধ্যে, নাম দিয়েছো গ্যালাক্সি J7। আচ্ছা, নামটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? নাম দিতে হবে, আগামী ক্লাস থেকে অবশ্যই রিনেম করে তারপর জয়েন করবা। আচ্ছা, এবার আসো ভাইরা, আমাদের লাস্ট আরেকটা কন্টেন্ট আমি তোমাদেরকে একটু পড়াবো, সেটা হচ্ছে মেনি ভার্সেস মাচ, ঠিক আছে? এই কন্টেন্টটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এখান থেকে ঝামেলাটা দেখাবো, মেনি ভার্সেস মাচ। তোমাদের অনেকেরই ধারণা হতে পারে যে মেনি মাচ তো আমি পারি, ঠিক আছে? এটা তো পড়ানোর কিছু নাই, খুবই সহজ। মেনি ভার্সেস মাচ, আচ্ছা, ভার্সেস এ লট অফ, ভার্সেস লটস অফ, ভার্সেস প্ল্যান্টি অফ। আচ্ছা, মানে ভার্সেস বলতে ধরো মানে বিষয়টা এরকম যে একটা যুদ্ধ যুদ্ধ একটা ভাব, তাই না? মানে এদের একে অপরের সাথে কিন্তু একটা ক্ল্যাশ হয়, বুঝতে পারছো? যে কারণে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর কি। তো দেখো, আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আই হ্যাভ নট পারচেসড, পারচেস অথবা বট দিলে এটা
কলোকেশন ম্যাচ করে আই হ্যাভ নট বট ড্যাশ বুকস। তো আমি এই জায়গাটার মধ্যে দিলাম আই হ্যাভ নট বট ড্যাশ বুকস, ধরো আমি এখানের মধ্যে দিলাম লাইক হচ্ছে মেনি, তারপর আমি দিলাম হচ্ছে এখানের মধ্যে এ লট অফ, এরপর দিব হচ্ছে তোমার লটস অফ, এরপর দিব হচ্ছে তোমার প্ল্যান্টি অফ। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ আই হ্যাভ নট বট ড্যাশ বুকস, খেয়াল করছো? তো এখানের মধ্যে এই যে নট দেখতে পাচ্ছ, আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলো তো যে আচ্ছা আমি এই পর্যায়ে যে কোনো একজনকে একটু অংশগ্রহণ করতে হবে, আমার সাথে একটু পার্টিসিপেট করতে হবে, তার মানে এই প্রশ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে কিন্তু ধরতে পারবো না। কেউ কি আছো যে একটু পার্টিসিপেট করবা? তো আপনি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। আচ্ছা এটা চেঞ্জ করে দিতে হবে, আচ্ছা চেঞ্জ করে দিব, ঠিক আছে। আচ্ছা কোহিনুর আক্তার অন্তরা, সে বলেছো যে তোমার কি আছে রেডমি জি, অর্ণব দেব, আমি। আচ্ছা যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করো দেখি যে তোমরা একটু পার্টিসিপেট করতে চাও, এমন কেউ কি আছো একটু কথা বলতে চাচ্ছ? কোহিনুর আক্তার, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, তুমি শুনতে পাচ্ছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Can you hear আসসালাম। me? হ্যাঁ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো যে মেনি মানে কি কম নাকি বেশি? মেনি মানে বেশি, আমি যতটুকু জানি আরে মেনি অনেক যতটুকু বলবো অতটুকু উত্তর দিবা, কম নাকি বেশি? বেশি। এ লট অফ মানে কম নাকি বেশি? এ লট অফ, হ্যাঁ বেশি। বেশি। লটস অফ মানে কম নাকি বেশি? লটস অফ, হুম। হ্যাঁ বেশি। প্ল্যান্টি অফ, প্ল্যান্টি অফ মানে কম নাকি বেশি? বেশি। তাহলে এখানে যতগুলা ডিটারমিনার দেখতে পাচ্ছ, যতগুলা ডিটারমিনার, এই প্রত্যেকটার বাংলা মিনিং কি কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? বেশি বোঝাচ্ছে। বেশি বোঝাচ্ছে, তার মানে বাংলা অর্থ তো সেম, রাইট? হ্যাঁ তাহলে এখন নিশ্চয় গ্রামাটিক্যাল কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ। গ্রামাটিক্যাল প্রবলেম। এখন তোমার কাছে কোনটা মনে হচ্ছে যে মেনি, এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, কোনটা মনে হচ্ছে, মানে ভালো লাগছে কোনটা? আমার কাছে মনে হচ্ছে প্ল্যান্টি অফ। মানে এটা বেশি ভালো লাগছে, তাই না? বেশি ভাল লাগছে না। হ্যাঁ বেশি ভালো লাগছে, বুঝতে পারছি। মানে আমরা না অনেক সময় ভালো লাগা থেকে উত্তর দেখাই, মানে কোনো কারণ নাই, কোনো ব্যাখ্যা নেই। যেমন ফর এক্সাম্পল কারো কাছে মেনি ভালো লাগছে, যে মেনিটাই আসলে উত্তর। আবার কারো কাছে মনে হচ্ছে না সবাই মেনি দেখাচ্ছে, আমি মেনি নিব না, আমি এ লট অফ নিব। আবার অনেকে চিন্তা করে আচ্ছা ও মেনি দিছে, এ লট অফ দিছে, আমি একটু ডিফারেন্ট কিছু দেই, কারণ ভাইয়া তো বলছিল যে সবাই যেটা উত্তর দেখায় ওটা কিন্তু উত্তর হয় না, ঠিক আছে? আমি একটু ভিন্ন টাইপের কিছু একটা উত্তর হিসেবে দেখাই, এই কারণে অনেকে প্ল্যান্টিও বলে, অনেকে লটস অফ বলে ইত্যাদি। আচ্ছা এখন এই ক্ষেত্রে একটা তথ্য মাথায় রাখবা, তুমি আমাকে একটু বলো তো যে এই সেন্টেন্সটা এটা কি তোমার পজিটিভ নাকি নেগেটিভ, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা নেগেটিভ। নেগেটিভ। তাহলে একটা তথ্য খাতার মধ্যে লিখে রাখবা যে কেবল নেগেটিভ বাক্যের মধ্যে মিনি বা মাছ বসে। যখন অপশনে এরকম সবাই থাকবে, অপশনে যদি এরকম কনফিউজিং সবাই থাকে, তখন তুমি দেখবা যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে তুমি সেখানে সিলেক্ট করবা হচ্ছে মেনি অথবা মাছ। বুঝতে পেরেছো? ইয়েস। আর বাক্যটার মধ্যে যদি নট না থাকতো, ধরো এটা নটটা নাই, এটা নাই, তখন তুমি এই তিনটা থেকে যে কোনো একটা তুমি অপশনের মধ্যে পাইলে অ্যানসার করে ফেলবা। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা জি স্যার তার বুঝতে মানে আমরা পারছি। বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আমরা নেগেটিভ বাক্যের মধ্যে আমরা মেনি বা মাচ ইউজ করি, আর যেটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ বা হ্যাঁ-বোধক বাক্য সেখানে আমরা এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ এদেরকে ইউজ করি। আর এদের প্রত্যেকেরই কিন্তু বাংলা মিনিং সেম। আর এদের প্রত্যেকের পরে নাউনটাও কিন্তু হয় প্লুরাল নাউন, মানে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন আমরা একটু সলভ করব, আমাদের সময় হয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখো এই যে আমাদের এই যে কই গেল, লাইক হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, আমরা 6 নাম্বার কোশ্চেনটার দিকে সবাই যদি একটু তাকাই, কোশ্চেন নাম্বার 6, এই যে 6 নাম্বার কোশ্চেন, এটা দিকে আমরা একটু তাকাই। দেখো এখানে লেখা আছে উইথ এ ভিউ টু বিং দ্য বেস্ট উই হ্যাভ স্পেন্ট ড্যাশ। আচ্ছা আমরা জানি যে মাছের পরে কেমন টাইপের নাউন যেন হয়, মাছের পরে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে টাইমস তো আনকাউন্টেবল নাউন, এটার সাথে তো এস হবে না, তাই না? তো যে কারণে হচ্ছে তোমার এখানে অপশন নাম্বার এ নেওয়া যাবে না। আরো একটা কারণ হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, এটার সাথে কিন্তু তোমার এই যে এস টা হবে না, ঠিক আছে? আনকাউন্টেবলের সাথে এস হয় না।
আচ্ছা, এবার হচ্ছে তোমার অপশন নাম্বার বি, এটা হতে পারে এই যে মাছ হচ্ছে এটা পরে আনকাউন্টেবল নাউন, এই যে টাইম আছে, আবার এখানে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক দেখো এটার সাথে এস বাই এস নাই। আচ্ছা, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এটা হবে না এই কারণে বিকজ এখানে মধ্যে এই যে হোমওয়ার্ক এটা যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল যেহেতু সবসময় সিঙ্গুলার, সিঙ্গুলারের পূর্বে তো প্লুরাল ডিটারমিনার বসানো যাবে না। তার মানে আনকাউন্টেবল এর পূর্বে তুমি কিন্তু সিঙ্গুলার বসাইছো দিস, টি এইচ আই এস দিস, এটার পূর্বে কিন্তু তুমি প্লুরাল এই দিস বলতে পারবে না, যে কারণে অপশন নাম্বার সি ও কিন্তু বাদ। আর অপশন নাম্বার ডি এর দিকে তাকাও, এখানে মধ্যে কিন্তু লেখা আছে তোমার এই যে মেনি, আমরা সবাই জানি মেনির পরে হচ্ছে প্লুরাল নাউন হয়, অথচ এখানে মেনির পরে কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন দিয়ে দিচ্ছে, যে কারণে অপশন নাম্বার ডি ও কিন্তু বাদ। তাহলে বোঝাই যাচ্ছে সব দিক বিবেচনা করে, আমি আবারও বলছি সব দিক বিবেচনা করে এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার ডি। তো পারফেক্টলি আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যা যা আলোচনা করেছি তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের আজকে যেহেতু একটু তাড়াহুড়া আছে, কারণ ক্লাসটা একটু লেটে শুরু হয়েছে আজকে, তার উপর হচ্ছে আবার 10:30টার সময় আরো একটা ব্যাচ আছে। তো আমরা আমরা আজকে আর খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, আর কোয়েশ্চেন সেশন এই পর্বের মধ্যে আজকে আর যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো আমি তোমাদেরকে একটু ব্রিফ করে দিই যে তোমরা কতটুকু পড়বা। ঠিক আছে, দেখো ক্লাসরুম প্র্যাকটিস আমি এখানের মধ্যে নিচের দিকে এই সবগুলো একটু নিজে নিজে একটু সলভ করবা, সলভ করে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার গুলো দেখবা। আর তাছাড়া এইটার উপর কিন্তু সলভ ক্লাসও আছে, আমি আজকে যা যা পড়িয়েছি এই যে লেকচার নাম্বার 1 এই পুরো লেকচারটার উপর কিন্তু সলভ ক্লাস আছে। সলভ ক্লাসে তুমি আমাকে প্রশ্ন করবা যে কোন পেজে তোমার কি প্রবলেম হয়েছে, আমি তোমাকে একদম ডিটেইলসে ব্যাখ্যা সহকারে বোঝাবো। তো তোমার কাজ হচ্ছে এই যে এই অংশের আলোচনাটুকু এতটুকু জাস্ট একটু রিডিং করে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে আর এখান থেকে আসলে তোমার যদি মন চায় রিডিং করতে পারো, বাট যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং তোমাকে লিখিয়েও দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর অতিরিক্ত একটা কনসেপ্ট আছে কাইন্ড অফ এবং টাইপ অফ, এটা খুবই সহজ, যে কাইন্ড অফ এবং টাইপ অফ এর আগের শব্দটা সিঙ্গুলার হলে সব সিঙ্গুলার, আগের শব্দটা প্লুরাল হলে সব প্লুরাল, মানে এটা খুবই সহজ একটা কনসেপ্ট। যেমন ধরো আমি তোমাকে এখান থেকে একটু দেখাই দিই, এই দেখো এখানের মধ্যে এই যে দিস, দিস কিন্তু হচ্ছে তোমার সিঙ্গুলার, তাই না? যেখানে কাইন্ড এর সাথে এস হবে না, বুকের সাথে এস হবে না, তোমাকে বলতে হবে দিস কাইন্ড অফ বুক। আবার দেখো এর পরেরটা দেখো এই যে দিস, টি এইচ ই এস এ দিস, এটা কিন্তু প্লুরাল, এটা প্লুরালের কারণে এই যে কাইন্ড এর সাথে এস হবে কাইন্ডস, আবার দেখো বুকের সাথে এস হবে বুকস। তো আমরা এখান থেকে একটু মাথায় রাখতে হবে, দিস যদি সিঙ্গুলার হয় তাহলে কাইন্ড ও সিঙ্গুলার, বুক ও সিঙ্গুলার। দিস যদি প্লুরাল হয় তাহলে কাইন্ডস ও প্লুরাল, এই যে বুকস ও প্লুরাল। মানে একটা সিঙ্গুলার হলে সব সিঙ্গুলার, একটা প্লুরাল হলে সব প্লুরাল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আর নিচের দিকে হচ্ছে এখানে আর কোনো আলোচনা নাই, ক্লাসরুম প্র্যাকটিস বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, বিগত বছরের প্রশ্নগুলো একটু রিডিং করবা। আর ভোকাবুলারি অংশ আমি তো আগেই বলে দিয়েছি, ভোকাবুলারিটা আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে মূলত সাপ্লিমেন্টারি থেকে, বোঝা গিয়েছে? সাপ্লিমেন্টারি আমি পরবর্তী ক্লাসে তোমাকে দেখিয়ে দিব যে সাপ্লিমেন্টারি কতটুকু অংশ কিভাবে পড়বা। তাছাড়া সাপ্লিমেন্টারির উপর আলাদা একটা পরীক্ষাও কিন্তু তোমাদের হবে, শুধু সাপ্লিমেন্টারির উপর আলাদা একটা পরীক্ষাও থাকবে। তো আজকে ক্লাসটা অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো প্রয়োজনে ইউসিসি উত্তরা ব্রাঞ্চ তোমাদের সাথে রয়েছে। আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ইউসিসি উত্তরা ব্রাঞ্চের, ওই ফেসবুক পেজে তুমি যে কোনো টেক্সট করতে পারো তোমার যে কোনো প্রবলেম, অথবা হেল্পলাইন ইউসিসি উত্তরা শাখার যে হেল্পলাইনটা আছে সেখানে তুমি ফোন দিয়ে তোমার সমস্যা জানাতে পারো, তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, এই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আর আমি রায়হান বোরহান, আমি মূলত নট অনলি ইউসিসি উত্তরা ব্রাঞ্চ, আমি টোটাল ইউসিসির মানে আমি দায়িত্বে রয়েছে। টোটালি অনলাইন প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ মানে ইনশাআল্লাহ সাকসেসফুলি আমি রান করতে পেরেছি। আমি এবং আমাদের যে টিমটা কাজ করছে এখানে স্ট্রং একটা টিম কাজ করছে। এবং ইংরেজি যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো, ঠিক আছে, ফিল ফ্রি টু নক মি, যে কোনো প্রবলেম, ঠিক আছে, ইংরেজি রিলেটেড যে কোনো প্রবলেম অথবা টেকনিক্যাল যে কোনো প্রবলেম, আমাদের ক্লাসের যে কোনো সমস্যা, ঠিক আছে, এটা অবশ্যই প্রবলেম ফেস করলে আমাদের সাথে একটু শেয়ার করবা, আমরা ইনশাআল্লাহ তোমাকে সলভ করে দেব। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনের সাথে অনেকে কিন্তু আসলে ইউজ টু না, অনেকে গ্রামের বাড়ি থেকে ক্লাস করে, অনেকে অনেক দূর থেকে ক্লাস করে, মোবাইল নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে, এটা আমরা বুঝি। তো যাদের এই জাতীয় প্রবলেম থাকবে তাদেরকে কিভাবে সমাধানটা দেওয়া যায় সেটাও তো আমাদের ব্যবস্থা আছে, ঠিক আছে। তো সেজন্যই বলছি যে যাদের নিতান্তই জরুরি কোনো কারণে ক্লাস করতে পারো নাই তাদেরকে কিন্তু গার্ডিয়ান সহকারে যোগাযোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হয়তো রেকর্ড ক্লাসের ব্যবস্থা, রেকর্ড ক্লাসের মানে ফাইলটা হয়তো আমরা ডেলিভারি দিব। বাট যদি তুমি পরপর দুটো ক্লাস মিস করে ফেলো সেই ক্ষেত্রে তো আমরা এটা বারবার তোমাদেরকে দেবো না। এটা হয়তো সর্বোচ্চ একটা বা দুটো ক্লাসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রতিটা ক্লাসেই যদি তেমন হয় যে তুমি ক্লাস করতে পারতেছো না, তাহলে এটা ডেফিনেটলি তোমার প্রবলেম, ঠিক আছে। সো এই বিষয়টা তোমাকে রিকভারি করতে হবে। সো আজকে ক্লাসটা তাহলে এতটুকুই আমি রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যেহেতু আজকে জুম্মা মোবারক, তো আমি অবশ্যই চাইবো সবাই কিন্তু আজকে জুমার নামাজটা অন্তত আদায় করবো। সো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। পরে পরে ক্লাসটা বন্ধ হয়নি।